যে কোনো বিজনেস করতে 4টা বিষয় লাগে: শ্রম, সময়, মেধা, দেন টাকা। 4টা খুঁটি। এটা সেলস মেকানিজমটা এটা কি ছিল বেসিক্যালি? আগে যদি আপনি তার কথা শোনেন কি কারণে সে এইটা পারচেস করবে, মানে রিজনটা বের করতে হবে। পুরো ইন্ডাস্ট্রিতে আগামী 10 বছর আপনি কেমন দেখতেছেন? রিয়েল এস্টেট বিজনেস সারা ওয়ার্ল্ডে 1 নম্বরে আইটি অ্যান্ড টেকনোলজি, 2 নম্বরে রিয়েল এস্টেট। একটা সেলস কিন্তু একটা নাম্বার অফ গেম। বিজনেস করতে গেলে শিখতে হবে। কাস্টমার না জানলে এই হাই ভ্যালু প্রোডাক্ট বিক্রি করা যাবে না। 2025 সালের একটা পত্রিকার নিউজ আমি কোট করে বলতেছি, বাংলাদেশে প্রতি বছর 1 লক্ষ ফ্ল্যাট দরকার। মাত্র 8,000 ফ্ল্যাট আমরা কাস্টমারকে দিতে পারি, আর 92,000 ফ্ল্যাট তাদের চাহিদা আছে কিন্তু আমরা দিতে পারতেছি না। আপনি একটা কোম্পানির ডকুমেন্টেশন দেখালেন, আপনার কোম্পানির ডকুমেন্টেশন, ওই ডকুমেন্টেশনও বুঝি না আদৌ কি আপনি সত্যিকার অর্থেই আরজিএসসি রেজিস্ট্রেশন করছেন কিনা, লিমিটেড কোম্পানি ফরমেশন করছেন কিনা, না নিজে একটা প্রিন্টেড কপি বের করে নিয়ে আসছেন, এটা তো আমার পক্ষে বোঝা সম্ভব না। সেক্ষেত্রে সে কিভাবে ডিসিশন নেয়? এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে আপনি যদি কোনো ধরেন জমি কিনতে যান, তাহলে আপনি যে একটা রিয়েল এস্টেট ব্যবসায় টিকে থাকতে হলে কোনটা বেশি ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক নাকি রেপুটেশন? তো নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে রেপুটেশনটা অ্যাচিভ করতে হবে। মানুষের কি দরকার? জমি, একটা সুন্দর বাড়ি, সুন্দর একটা নারী, আর সুন্দর একটা গাড়ি। সুন্দর একটা গাড়ি। আজকের এই পডকাস্টটা আমি বলবো আপনার জন্য অনেক বেশি মোটিভেশনাল অ্যান্ড ইন্সপিরেশনাল হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে যেখানে আমরা সরকারি চাকরিকে একটা সোনার হরিণ হিসেবে ভাবি, সেই সোনার হরিণ ছেড়ে দিয়ে এমন একজন ব্যক্তি যিনি কিনা একটা সেলস পার্সন হিসেবে বা সেলসে জব করা শুরু করলো, এবং সেখান থেকে সে কিভাবে একটা রিয়েল এস্টেট কোম্পানির চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত হলো এবং সেটা একটা সাকসেসফুল কোম্পানি। এই যে তার এই জার্নিটা কিভাবে আপনাকে মোটিভেট করতে পারে, এই জার্নি থেকে কিভাবে আপনি শিখতে পারেন, এই জার্নিটা কিভাবে আপনার লাইফের গোল অ্যান্ড মাইন্ডসেট চেঞ্জ করতে পারে, সেই বিষয়ে হচ্ছে আজকের পডকাস্ট। ওয়েলকাম শামীম ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা খুব বেশি সময় নিব না। আপনি তো বর্তমানে খুব সাকসেসফুলিভাবে গ্রিড রিয়েল এস্টেট কোম্পানি ওন করতেছেন, এবং এটা আমরা যতটুকু জেনে আছি এটা একটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি। আমি নিজে কিছু না বলি, আপনি আমাকে একটু শর্টে বলবেন যে আপনার এই যে সরকারি চাকরি ছেড়ে দেওয়া, সরকারি চাকরিতে ছেড়ে দেওয়া আপনার বাংলাদেশের পার্সপেক্টিভে যেখানে সেলস মানুষকে বা যারা সেলস করে তাদেরকে খুব বেশি একটা গুরুত্ব সহকারে নেয়ও না মানুষ, এরকম একটা পেশাতে আপনি আসলেন, সেখান থেকে আপনার আজকে একটা ট্রান্সফরমেশন হলো, এটার বিহাইন্ড দ্য রিজন বা মেকানিজমটা কী ছিল? আচ্ছা, বরাবরই আমি বলি নেই, আমি গভর্নমেন্ট জব করার আগে আমি কিন্তু বিজনেস করতাম, ছোট্টখাটো করতাম। 14 সাল থেকে কিন্তু আমি অনলাইন বিজনেস করি। 2014 সাল থেকে ই-কমার্স? জি, ই-কমার্স করতাম। আমি যখন ঢাকা কলেজে পড়তাম, পড়ার পাশাপাশি আমি বিজনেস শুরু করি। আলহামদুলিল্লাহ ভালোই করছিলাম। তারপরে ফ্যামিলি থেকে একটা প্রেশার আসে। স্বাভাবিক, ওই সময় তো বুঝে না যে অনলাইন ব্যবসা কি। 14 সালের কথা বলতেছি, আজ থেকে কত বছর, প্রায় 12 বছর আগে। ফ্যামিলি বলতো তোমাকে পড়াশোনা করতেছি, তুমি কি ব্যবসা করো, কি করো, অনলাইনে কি বেচো, আবার অনলাইনে কি বেচো। এরপরে ফ্যামিলির প্রেশারে আমার বাবা মারা যায় আপনার 2008 সালে। বড় ভাই আমাকে দেখাশোনা করে। তো বড় ভাই প্লাস ফ্যামিলি সবাই বললো যে না, তুমি ট্রাই করো, জবে ট্রাই করো, এসব ব্যবসা সাথে হবে না। তখন আমি ফ্যামিলির প্রেশারেই আমি তখন ওইটা আমার যে পার্টনার ছিল তার উপর দায়িত্ব দিয়ে আমি চলে আসলাম। চলে আসার পরে আমি আবার ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ আমি আমার লাইফে একটা গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করেছিলাম, আলহামদুলিল্লাহ ওইটাই আমি জবটা পাইলাম। কিন্তু আমার মন পড়ে আছে তো ব্যবসায়, কারণ আমি একটু স্বাধীন মানুষ, আমি চাই স্বাধীনভাবে চলাফেরা করতে। ওই 9টা to 5টা এটা আমার ভালো লাগে না। তারপর ফ্যামিলি প্রেশারে করলাম, ওইখানে 4 বছর করেছি। তো ওইখানে দেখা যাচ্ছে যে আসলে যে স্যালারি গভর্নমেন্ট জবে আপনার সবাই জানেন, বাইরে থেকে মনে হয় যদি সঠিকভাবে করতে পারেন তাইলে, সঠিকভাবে না করলে আবার স্যালারি নিয়ে কোনো ইস্যু নাই। হ্যাঁ, তো যে স্যালারি, আর আমার বরাবরই পরকালে ভয় ছিল। আমি ছোটোবেলা থেকে প্র্যাকটিসি মুসলিম, নামাজ কালাম পড়ি। তো গভর্নমেন্ট ওই যে একটা আপনি যে ইস্যুটা বললেন যে সঠিকভাবে না করলে, তো ওইখানে সুযোগ ছিল, সত্য কথা। কারণ আমি তো কাজ করতাম ওইখানেও, আমার আন্ডারে 27টা ঠিকাদার ছিল। হ্যাঁ, আমি একটা সরকারি গভর্নমেন্ট হেড অফিসে ছিলাম। ওইখান থেকে সারা বাংলাদেশে কনস্ট্রাকশন কাজ হইতো, মানে আমি এটা অপারেট করতাম। এবং এই যে বলেন যে ঠিকাদার বিল টিল অনেক কিছুই আমার হাত দিয়ে হইতো। তো সুযোগ ছিল, বাট এটাও বলতে পারেন যে গভর্নমেন্ট জব ছাড়ার একটা কারণ আমার কাছে ধারণা হলো যে আমি যদি কন্টিনিউ এভাবে করি, না জানি আমি আবার এই টাকার লোভে পড়ে যাই, আমার পরকাল নষ্ট হয়। এই কারণেই আমি আস্তে আস্তে ওইখান থেকে মানে চিন্তা করি যে আমি না কিছু একটা করব। তখন 1 বছরের মধ্যেই আমি চিন্তা করলাম আমি তো অনলাইন ব্যবসা বুঝি। তখন আমি ছোট্ট একটা ব্যবসা শুরু করলাম আবার অনলাইনে। পাশাপাশি ওই ব্যবসাটা খুব ভালো গ্রো করতেছিল। তো আমার একজন মেন্টর ছিল, তো ওনার সাথে ওই অনলাইন বিজনেস যে মেন্টর, ওনার সাথে পরামর্শ করলাম, দেখা সাক্ষাৎ হয়। তো উনি বললো শামীম ভাই আপনার ব্যবসা তো ভালো, তো আমি একটা জায়গা থেকে একটা জমি নিছি, আপনি একটু একটা জমি নেন। আমার মনে আছে 5 কাঠা একটা জমি নেন।
আমি বললাম যে কোথায় এটা, ঢাকায়? হ্যাঁ ঢাকার পাশেই, ঢাকার ইমিডিয়েট পাশে আর কি। তো আমি তখন ইনকাম ভালো হচ্ছিল, তো ওনার স্পেয়ারে মোটিভেশন আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে ওই ক্ষেত্রে আমি ওই প্রতিষ্ঠানে যাওয়া আসা করি, ওই রিয়েল এস্টেট একটা কোম্পানি, হ্যাঁ, ওইখানে যাওয়া আসা করার পরে এখন দেখতে পেলাম যে ওইখানে যে ডিরেক্টর, তার সাথে আমার পুরো পরিচয়। আচ্ছা। ওই কোম্পানি আমি জানতাম না, মানে ওইভাবে যে উনি ডিরেক্টর। পরে আমার কাছে নিয়ে গেল, আরে ফাহিম ভাই আপনি এখানে? বললাম এখান থেকে তো প্লট নিছি। ও আচ্ছা ঠিক আছে। তারপরে কথা হওয়ার পর উনি আমাকে বললো যে আপনি তো পূর্বে আপনার সাথে আমি দেখছি আপনি ভালো মার্কেটিং করেন, আপনি অনলাইনেও ভালো করেন, তো আপনি আমাদের এখানে শুরু করতে পারেন, আপনি জবের পাশাপাশি করবেন, একটা অফার দিল। তারপরে আমি বললাম ঠিক আছে দেখি, আমি ওইভাবে তো গুরুত্ব দেইনি। এদিকে জবও একটা পেশার, 9টা to 5টা যাওয়া, আবার একটা ব্যবসা, হ্যাঁ আবার ব্যবসা করতেছি, আর জবের যে স্যালারি ওইটা দিয়েও আসলে আমি সাস্টেন করা কঠিন। বিকজ যখন কেউ গভর্নমেন্ট জব করে ফ্যামিলি থেকে একটা প্রেশার আসে। আবার আমি বিবাহিত, গভর্নমেন্ট জব করে তো বিয়ে করলাম, তো এই ফ্যামিলি চালাচ্ছি, আবার ফ্যামিলি থেকেও প্রত্যাশা করে যে কিছু একটা পাঠাক, কিন্তু ওই যে স্যালারি ওইটা দিয়ে তো আমি কি নিজে চলতে পারতেছি না, এটা রিয়েলিটি। তখন আস্তে আস্তে আমি শিফট করলাম। তখন উনি আমাকে বারবার পোক করলো যে আসেন দেখেন আগে কি। আমি বললাম ভাই রিয়েল এস্টেট জমি আপনার কথায় নিছি, কিন্তু এখানে তো ভাই বিশাল গ্যাপ। বিপদে বললাম আমি একা পড়ি, মানুষ না ফেলাই। এক্স্যাক্টলি, একদম ঠিক পয়েন্ট ধরছেন। তখন আমি তাকে বললাম যে আসলে আমি সাহস পাচ্ছি না, রিয়েল এস্টেট মানে বদনাম আছে, মানুষ বুঝাই দেয় না, ল্যান্ড নেই, আবার আমি নিচ্ছি, আবার আমি এখানে এটা মার্কেটিং করবো, তাহলে তো আমার টাকা যাক ভাই, কিন্তু আরও 10 টাকা গেলে তো আমার একটা রিপুটেশন আছে। তখন উনি বললো আপনি আসেন, এসে দেখেন আগে, আপনাকে আগে শুরু করতে হবে না, আপনি দেখেন। তো আমার মনে আছে আমি প্রায় 6 মাস ওই ডিরেক্টর, যেহেতু এক্সেস ছিল আমার পুরো পরিচিত হওয়ার কারণে, উনি ওই কাস্টমারের সাথে ডিল করতো, আর আমি সোফায় পিছনে বসে বসে দেখতাম উনি কী কথা বলে। তো কাস্টমাররা যে প্রশ্ন করতো উনি সুন্দরভাবে অ্যান্সার দিত, তারপর কাস্টমারও হ্যাপি, তার ইনস্ট্যান্ট বুকিং হয়ে যেত, মানে এখন যেটা বলে যে জমি বুকিং হয়ে যেত, পেমেন্ট করতো মানুষ, অনেক টাকা দিয়ে যেত। আমার এটা না খুব ভালো লাগছে যে না, যত টাইপের কাস্টমার আসুক, যে অ্যাঙ্গেলে যে সেক্টরে আসুক, ওনার সাথে বসলে সেল ডাউন হয়ে যাচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগলো এবং আমি খুব মজা পাইতাম। আমি যেহেতু সেলসের মানুষ, আমি বিজনেস করি, তো আমি ওনার কাছে গিয়ে অফিস শেষ করেই আমি 5টার পরে চলে আসতাম এখানে এসে ওনার কাছে ব্যবসাটা শিখলাম। এবং এর ফাঁকে আমি যাচাই বাছাই শুরু করলাম যে এরা কি আসলে অথেন্টিক কোম্পানি, কেমনি কি। আমি অনলাইনে ঘাটাঘাটি শুরু করলাম। আমার মনে আছে যদিও রিয়েল এস্টেট রিলেটেড ভিডিও কিন্তু ইউটিউবে খুব কম পাওয়া যায়। আমি আপনাকে বলে রাখি, আপনি একটু সার্চ করেন, অন্য ভিডিও অনেক আছে, ধরেন ই কমার্স সেলস করবেন কীভাবে, ফ্রিল্যান্সার করবেন কীভাবে, শিখবেন কীভাবে, কিন্তু রিয়েল এস্টেট রিলেটেড ভিডিও খুব কম। আমার মনে আছে আমি ইন্ডিয়ান অনেক ভিডিও দেখছি, বাংলাদেশি কিছু ভিডিও পেয়েছি, দেখছি গুগল বলেন, প্রচুর রিসার্চ করছি যে একটা কোম্পানি কীভাবে চিনবো, কোন কোন বিষয়ে খেয়াল রাখলে রিয়েল এস্টেট প্রতারণা হয় না। এইভাবে আমি যখন তার সাথে থাকলাম কন্টিনিউ 6 মাস পর আমার সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ এটা করা যায়। টোটাল বিষয়টা যখন আমি বুঝলাম তখন আমি সিদ্ধান্ত নিলাম যে মানে রিয়েল এস্টেটে শুরু করা যায়। এর আরেকটা রিজন হলো যেহেতু এটা হাই ভ্যালু প্রোডাক্ট, এটার দাম অনেক বেশি, যখন বেশি দাম এটাই বেশি, হ্যাঁ, আবার প্রফিটটাও বেশি, প্রোডাক্ট প্রাইস বেশি, প্রফিটটাও বেশি। তো এই সময় আমাকে একটা ক্লিক করলো কি একটা সেল। আমি যখন সিদ্ধান্ত নিলাম যে আমি করবো রিয়েল এস্টেট, তখনই বড় একটা সেলস আলহামদুলিল্লাহ হয়ে যায়, প্রায় 40 লাখ টাকাটা সেল হয়ে যায়। প্রথম সেলে আমার 40 লাখ টাকা সেল হয়ে যাওয়ার পর আমি আরও কনফিডেন্ট পাই, সমস্ত পারবো তো। এবং ওইখান থেকে আমি যে টাকাটা পাই ওইটা দিয়ে আমার মনে আছে আমার প্রায় 16 মাসের ইনকাম হয়ে যায়। মানে চাকরি করে যে টাকা ইনকাম করতে পারতাম, হ্যাঁ 16 মাসের ইনকাম আমার ওই প্রথম সেলে ডান। তখন কিন্তু আমার ওয়াইফকে বলছি, দেখছো আমি কি সিদ্ধান্ত নিয়েছি, সঠিক সিদ্ধান্ত, এই দেখো আমি কিন্তু একটা বুঝ আমার চলে আসছে। 16 মাসের চাকরি ছেড়ে দিয়েছিলাম, হ্যাঁ ছেড়ে দিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে আমি ওই কোম্পানির সাথে শিখি, প্রচুর ট্রেনিং করি। আমি অনেক ট্রেনিং করছি, আমার মনে আছে যে প্রায় আমি 2 লাখ টাকার অনলাইন ট্রেনিং করছি, অনলাইন ফিজিক্যাল সব মিলে, শুধু রিয়েল এস্টেট বাংলাদেশে বিশাল ব্যাপার। 2 লাখ টাকা শুধু ট্রেনিং করছি। এরপরে ভালো সেল দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু ভাই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমরা একটা ব্যাচে প্রায় 83 জন আমরা ট্রেনিং করতেছি, ব্যবসা শিখতেছি। আলহামদুলিল্লাহ পূর্ব অভিজ্ঞতা থেকে যখন আমি বিজনেস করতাম, আমার তো মার্কেটিং একটা নলেজ আছেই, পাশাপাশি এইখানে আমি যখন আরও সিরিয়াসলি কাজ করি, আমার সহ কিছু মানুষরে খুবই মুষ্টিমেয় কয়েকজনের খুব ভালো সেল হচ্ছিল, কিন্তু বেশিরভাগই কিন্তু তারা সেল করতে পারতেছিল না ট্রেনিং নেওয়ার পরেও। ওইখান থেকে আমার একটা ড্রিম কিন্তু কাজ করছে যে টুমোরো আমি এমন একটা সিস্টেম জেনারেট করবো যেটা রিয়েল এস্টেটও হবে এবং কিছু মানুষ যারা বিজনেস সিরিয়াসলি করতে চায় তাদেরকেও যেন আমি হেল্প করতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে কোম্পানি করা, তারপরে গ্রিড একাডেমি করা,
এইভাবে যাত্রা শুরু আর কি। তো যেহেতু ধরেন এটা একটা সেলস কিন্তু একটা নাম্বার অফ গেম, যে মানুষের সাইকোলজিটা বুঝতে পারা। আমি 10জন মানুষকে অফার করতেছি, 2জন মানুষ পারচেস করতেছে, 8জন মানুষ না করতেছে, তার মানে আমি বুঝে গেছি আমার কনভার্সন টু 20%। এখন আমি 20 জনকে করবো, 4 জন কিনবে। বাট ইটস দ্য নাম্বার অফ গেম অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্ট। ওই জায়গায় আমি যদি জানতে চাই যে আপনার কি এমন মনে হয়েছিল, বা আপনি যদি এখন বর্তমানে সেলসের জায়গাটাতে কাজ করতেছিল না, কি এমন জিনিস মনে হয়েছে যে অন্যরা পারতেছে না ঠিক এই কারণে, বা আপনি পারতেছেন এই কারণে, মানে এটার যে সেলস মেকানিজমটা এটা কী ছিল বেসিক্যালি? বেশিরভাগ যারা সেলসে কাজ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যতজনের সাথে মিশেছি বা আমি গভীরভাবে অ্যানালাইসিস করেছি, বেশিরভাগ সেলসম্যান কথা বেশি বলে, কাস্টমারের কথা শুনে কম। যার কারণে কি তারা কাস্টমারের ইন্ডে অর্থাৎ গভীরে যেতে পারে না, হৃদয় জয় করতে পারে না, ট্রাস্ট আনতে পারে না। আপনি যখন একটা মানুষের সাথে কথা বলবেন, আগে যদি আপনি তার কথা শোনেন কী কারণে সে এইটা পারচেস করবে, মানে রিজনটা বের করতে হবে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমি অনেকে দেখছি এবং কাছ থেকে দেখছি যে তারা প্রচুর বলতে চায়, প্রোডাক্টের ফিচার বলতে চায়, এই কত স্কোয়ার ফিট বা কত কাঠা, কত লাভ, এগুলা খুব বেশি ডিসকাস করে। কিন্তু সে আসলে কেন নিচ্ছে, এই কেনর উত্তর কেউ খুঁজে না। তার মানে পার্সপেক্টিভ হচ্ছে সেলস করতে চাইলে বা একটা ক্লোজিং করতে চাইলে বলার চেয়ে বেশি শুনতে হবে। অ্যাবসলিউটলি। কারণ যে বেশি বলবে, আমরা সবসময় ভাবি যে আমি অনেক বেশি কথা বলতেছি, তার মানে হয়তো বা এই কনভারসেশনটা আমার কন্ট্রোলে আছে। বাট না, আমি যদি কম বলি এবং সে যদি বেশি বলে, তাহলে আলটিমেটলি আমার কাছে কন্ট্রোলটা আছে। আমি জাস্ট তাকে প্রশ্ন করবো কী কারণে, কেন। এতে সে অনেক বেশি কথা বললে না, আমার প্রতি তার একটা ভরসা চলে আসবে, একটা সফট কর্নার তৈরি হয়ে যাবে যে না, সে তো আমার কথা অনেক শুনছে। এবং প্রত্যেকটা মানুষই তো আসলে বলতে চায়। তো আপনি নিজে না বললে একটা সেলস ক্লোজিংয়ের জন্য তাকে বলার সুযোগ দেন। তো এরপর আপনার যে জার্নি, আপনি তো শিখলেন বা আপনি সেলস করতেছিলেন, তারপর আপনি আপনার প্রতিষ্ঠান তৈরি করলেন, তারপর এখানে আসলে কী কার্যক্রম বা আপনি কী ধরনের সেলসের পার্সপেক্টিভে কাজ করলেন? আমি ওইখান থেকে আমি প্রথম অবস্থায় সিদ্ধান্ত নিলাম যে আসলে আমি শুরু যে ফার্স্ট থেকেই এটা লিডিং, মানে লিড দেয়া, মানে আমার মাইন্ডসেট যে আমি লিড দিব। অন্যের প্রোডাক্ট বিক্রি করা বা অন্য কেউ আমাকে লিড দিবে, আমি তার কথা শুনে কাজ করব, ফাংশন করব, এটা আমার বড় ছিল না। আমি ছোটোবেলা থেকে ক্রিকেট খেলছি, আমি ক্যাপ্টেন। তারপরে আমি ফুটবল খেলছি, ওইখানে আমি স্পোর্টসে যতগুলো আমি কিন্তু আমাদের এলাকাতে আমি ক্যাপ্টেন। তা আমার একটা মানে অভ্যাসগত স্বভাব হলো কি যে আমি লিড দিব। তো এখন একটা প্রতিষ্ঠান তাদের পরে বিক্রি করতেছে, হ্যাঁ তারা অনেক ভালো প্রতিষ্ঠান, বাট ওই ক্ষেত্রে আমার তারা যেটা বলতেছে ওইটা আমাকে এন্ড কাস্টমারকে বলা লাগতেছে। যে সমস্যাটা এই সেক্টরে বেশি বা সবাই, ওনারা একটা কথা বলতেছে, হ্যাঁ আমি আবার কোম্পানি বলছে, আমি এন্ড কাস্টমারকে ওটা বলতেছি। অনেক সময় দেখা যায় যে এটা অনেক সময় মিলে না বা কথার সাথে কাজের মিল থাকে না। তখন আলটিমেট নিজের কাছে কী লাগে, নিজের কাছে একটু মনে হয় গিল্টি ফিল হয়। সেই প্রেক্ষাপট থেকে চিন্তা করলাম যে না, নিজে কিছু করি, অ্যাটলিস্ট কমিটমেন্ট যেন রক্ষা করা যায়। কারণ এই সেলসে, বিশেষ করে রিয়েল এস্টেট সেলসে, কারণ এখানে তো মানুষের সারা জীবনের সঞ্চয় আমার হাতে তুলে দিবে বা আপনার কোনো কোম্পানির হাতে তুলে দিবে। সেই ক্ষেত্রে ট্রাস্টটা খুব জরুরি এবং কমিটমেন্ট। কারণ রিয়েল এস্টেটের সাথে একটা কথা খুব বেশি প্রচলিত, সেটা হচ্ছে রিয়েল এস্টেট প্রতারণা। হ্যাঁ, এটা অনেকাংশে সত্য, অনেকাংশে সত্য যে আসলে বেশিরভাগ কোম্পানি একটা সময় ছিল, এখন আস্তে আস্তে অনেক কমছে আলহামদুলিল্লাহ, মানুষও সচেতন হচ্ছে। আপনার কি মনে হয় আসলে এই যে রিয়েল এস্টেট প্রতারণা, এই বিষয়টা আসলে কীভাবে, আমার পার্সপেক্টিভে আমি যদি বিনিয়োগ করতে চাইতাম বা যে কেউ বিনিয়োগ করতে চাইতো, আসলে একটা ভয় কাজ করতো। এবং আমি অনেকের সাথে যখন এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা হয়, আশেপাশে অনেক মানুষ এই ধরনের সম্পৃক্ত, সবার মধ্যে না কেমন যেন একটা পার্সপেক্টিভ কাজ করে যে আমার টাকা কি মেরে দিবে, প্রজেক্ট কি আদৌ তুলতে পারবে। মানে এই পার্সপেক্টিভগুলো আসলে কীভাবে আসলো, বা কেন ধরেন রিয়েল এস্টেট এত সুন্দর একটা বিজনেস রিয়েল এস্টেট প্রতারণা হয়ে গেল? এটা হলো প্রত্যেকটা ডাউট, কোনো সন্দেহ হোক, কোনো ভয় কাজ করার দুইটা রিজন। একটা হলো সে এই সম্পর্কে ব্যাড এক্সপিরিয়েন্স থাকবে তার, হয়তো তার পরিবারের, তার সার্কেলের কেউ এরকম কোনো একটা ফ্রড, কোনো প্রতারককে টাকা দিছে, তারা জমি বুঝায় দেয় নাই, অথবা বলছে 3 বছরে হ্যান্ড ওভার করবে, এটা 6 বছর চলে যায়, এখনও কোনো কাজই শুরু করে নাই। তো ওই স্টোরি যখন সে তার মানে ব্রেনে আসে, তখন সে পরবর্তী যখন ইনভেস্ট করে যায় তখন ভয় পায়, একটা কারণ। 2 নম্বর কারণ হলো, যেহেতু ভাই রিয়েল একটা অ্যাসেট আপনার মিনিমাম 50 লাখ টাকা,
1 কোটি 1.5 কোটি টাকা মানুষের সারা জীবনের সঞ্চয় যখন বিনিয়োগ করে ভয় তো পাবেই, স্বাভাবিক। ভয় পাওয়াটা তো স্বাভাবিক, এভরিবডি এটাই করে, ভয় পাবে। এটা আমি আমার জায়গা থেকে আমি ভয় পাইতাম, আপনার জায়গা থেকে আপনি ভয় পাবেন। 50 লাখ টাকার অ্যাসেট আমি কিন্তু কিভাবে বুঝবো যে কার সাথে আমার বিজনেস করা উচিত বা কোথায় আমার ইনভেস্ট করা উচিত? ইনভেস্ট করার জন্য আপনার কয়েকটা বিষয় আপনার জানতে হবে। নাম্বার 1, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন ইনভেস্ট করবেন, তাদের মানে বিশেষ করে তারা কি কোনো কোম্পানি করা আছে, কোনো তার লাইসেন্সটা, তাদের মানে আইনগত দিক কি, ভিত্তি কি, এটা আপনাকে প্রথম দেখতে হবে। ম্যাক্সিমামই যদি একটা রেপুটেড কোম্পানি হয় তাহলে আপনি ইনভেস্ট করে আপনি সেফ জোনে থাকবেন। একদম নতুন একটা কোম্পানি, চিনে না যায় না, অনেকে আছে অফিসনে একটা রুম নিয়ে রিয়েল এস্টেট করে, আছে আমি দেখছি। তো এটা আপনাকে প্রথমে খেয়াল করতে হবে যে একটা রেপুটেড কোম্পানি আপনি চুজ করবেন প্রথম অবস্থায়, এবং দেখবেন তাদের কোনো প্রজেক্ট আছে কিনা, নাকি এইটা তাদের প্রথম প্রজেক্ট, এর আগে কারো রেস্টি দিছে কিনা, কাজ শুরু করছে কিনা, বা প্লটিং হলে বুঝাই দিছে কিনা, অথবা ওইটা ডেভেলপমেন্টটা কী। আর আরেকটা বিষয় সরজমিন গিয়ে দেখা। আমরা অনেক সময় ইমোশনে কিন্তু আমরা ইনভেস্টটা করে ফেলি, আমরা যা দেখি না। ম্যাক্সিমাম মানুষ কিন্তু এইটা, আমার ক্ষেত্রে দেখেন আমি কী করছি। প্রথমে আমার একজন মেন্টর বলছে যে আপনি 5 কাঠা নিয়ে নেন, আমি নিয়ে নিছি, প্রজেক্ট দেখি নাই। কিন্তু পরে গিয়ে প্রজেক্ট দেখছি, তাদের সাথে যোগাযোগ করছি, কিন্তু সে বলছে আমি পে করে দিছি। আমরা বাঙালি একটু ইমোশনাল, আমরা এটাই করি। কেউ বললে ও ফার্দি ভাই বলছেন, ঠিক আছে নেন, টাকা নেন। রিয়েল এস্টেটে তো সরজমিনে আমার দেখতেই হবে, মাস্ট। আসলে না, আমি যদি সরজমিনে না দেখি ইনভেস্ট করি তাহলে তো আমি আসলে বোকার সঙ্গে বাস করতেছি। বাট অনেক মানুষ আছে যে সরজমিনে দেখেও, আবার অনেক সময় তাদের কোনো ডকুমেন্টও দেওয়া হয়। এখন সবাই তো ডকুমেন্ট বুঝেও না কোন ধরনের ডকুমেন্ট থাকা উচিত না, দেন হচ্ছে কোন জায়গাগুলো রাজুকের আন্ডারে পড়ছে পড়ে নাই, কোনটার দাম বাড়বে না, আদর প্রজেক্ট হবে কিনা। এমনকি ধরেন আপনি একটা কোম্পানির ডকুমেন্টেশন দেখালেন, আপনার কোম্পানির ডকুমেন্টেশন, তা আমি ওই ডকুমেন্টেশনও বুঝি না আদৌ কি আপনি সত্যিকার অর্থেই RGSC রেজিস্ট্রেশন করছেন কিনা, লিমিটেড কোম্পানি ফরমেশন করছেন কিনা, না নিজে একটা প্রিন্টেড কপি বের করে নিয়ে আসছেন। এটা তো আমার পক্ষে বোঝা সম্ভব না। সেক্ষেত্রে সে কীভাবে ডিসিশন নেবে? প্রত্যেকটা বিষয় আপনার এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় একটা কনসালটেন্ট নিয়োগ করা। যে আপনি যদি কোনো ধরেন জমি কিনতে যান, তাহলে আপনি একটা ডিড রাইটার খুঁজেন, অথবা একটা অ্যাডভোকেট খুঁজেন। এখানে হয় কি, আমরা আসলে 1 কোটি টাকা দিয়ে জমি কিনি, কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে একটা আইনজীবী নিয়োগ করবো, অথবা 50,000 টাকা দিয়ে একটা ডিড রাইটার নিয়োগ করবো। এইটা আসলে মানে ঘোড়া কিনি, চাবুক কিনতে পারি না। যার কারণে আমি 1 লাখ টাকার জন্য বাঁচাতে যায় 1 কোটি টাকা আমি লস করতেছি। এটা একটা বিষয়। আর অনেক সময় আমি দেখছি কি, যারা মানে ইনভেস্ট করে, এদের ইনভেস্ট করার তাড়াহুড়া, মানে সে ওই কোনো কিছু চেক করে না, চেক করতেও চায় না। ভাই আপনি আছেন না, আপনি থাকলে হবে, এই টাইপের বিলিভটা বেশি। যার কারণে তাকে যদি বলা হয় ভাবে চেক করেন, আমি এত কিছু বুঝি না, আপনি চেক করেন। আমার ক্ষেত্রে এটা হয়, ভাই আপনি আছেন না, আপনি চেক করেন। হ্যাঁ, ইভেন এমন হয়েছে, আমার এমন কয়েকজন ক্লায়েন্ট আছে, তারা জমি রেজিস্ট্রেশন আসে না, তার সময় নেই। বলা যায় ভাই আপনি আমার নামে আমার হয়ে রেজিস্ট্রেশন করে দেন। মানে জমিতে আপনি যদি জমি কিনতে চান, আপনার থাকতে হবে না, বিক্রি করতে হলে আপনি থাকতে হয়। জমি কেনার সময় আপনি না থাকলেও চলবে। তো অনেক ক্লায়েন্ট আছে বলে না আমার সময় নাই, এই জ্যাম ঠেলে যাব, আপনি আমার হয়ে, আপনি আছেন না। তো এখানে কিছু মানুষ ভালো আছে, তারা বুঝাই দিচ্ছে, কিন্তু অনেকে আবার এটা সুযোগ নিচ্ছে। এই যে প্রজেক্ট যে নেয়, তারপর প্রজেক্ট আপনি যেটা বললেন এর আগের প্রজেক্ট আছে কিনা, করে কিনা, মানে অনেকেই আছে যে একটা প্রজেক্ট নিল, ইনভেস্টও নিল অনেক, তারপরে প্রজেক্টটা উঠলো না, বুঝাই দিতে পারলো না। এইটা আসলে মানে আপনাদের কোম্পানিতে এরকম কোনো রেকর্ড আছে কিনা, বা যদি না থাকে তাহলে যাদের আছে কেন আসলে এই রেকর্ডগুলো হয়, কেন বুঝাই দিতে পারে না বলে মনে করেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা 3টা প্রজেক্ট আমরা রানিং, এর মধ্যে 2টা আমরা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি। আগামী সপ্তাহের দিকে আমরা আরেকটা কনস্ট্রাকশন শুরু করব, আর একটা অনগোয়িং আমরা আগে ডেট দিয়ে দিই। যেমন আমাদের 3rd প্রজেক্ট যেটা, ওইটা আমরা 11ই মে রেজিস্ট্রেশন দিয়ে দেবো। এটা আমাদের ডেট আগে থেকে বলা থাকে। আমরা আলহামদুলিল্লাহ খুবই সততার সাথে কমিটমেন্ট ঠিক করতেছি, কারণ আমি জানি, আমি বিলিভ করি কমিটমেন্ট যদি ঠিক রাখি, এই কাস্টমারই আমার অ্যাডভোকেসি করবে, এই কাস্টমার আরও কাস্টমার ক্রিয়েট করবে। এখন প্রশ্ন হলো কেন অন্যরা করে না, পারে না, আপনি কেন পারতেছেন? এটার মূল কারণ বললে আসলে অন্য দিকে যাবে। তারপরে বলতে মানে আপনি প্রশ্ন করলেন, আসলে সবার জানা দরকার বর্তমান সময়ে। আমিও এক্স্যাক্টলি জানার জন্যই বলছি। বর্তমান সময়ে যারা আসলে রিয়েল এস্টেট বিজনেস করতে চায় তারা ভালো করতেছে এবং তারা বুঝাই দিচ্ছে, কিন্তু কিছু রিয়েল এস্টেটের মানুষ না, কিন্তু রিয়েল এস্টেট করতেছে। যেমন আপনার শুনতে অবাক লাগবে, একজন ডক্টর, তার টাকা আছে, সে 10 কাঠা জমি কিনে ল্যান্ড শেয়ার ভিত্তিতে বিল্ডিং করার চিন্তা করতেছে। এখন একজন ডক্টর কি পুরো রিয়েল এস্টেটের, তার তো অনেক কিছু বোঝা সম্ভব না। আবার একটা সেলসে একটা বড় সেলস টিম থাকতে হয়। আপনার ধরেন আপনি 10 কাঠা জমির উপর G+9 ধরেন 36টা আপনার ফ্ল্যাট,
তো এই 36টা বিক্রি করতে হবে না? একটা ডাক্তার ধরেন বা শিক্ষক বা ধরেন মসজিদের ইমাম খতিব তারাও বিজনেস করতেছে, সবাই মিলা মানে 4-5 জন মিলা একটা জমি নিল, নেয়ার পরে নিল, এখন সে তার আত্মীয় স্বজনের মধ্যে দেখা গেল যে এই ওনারা 5 জন আরো 5টা করে ধরেন বিক্রি করলো, কত হলো 5 5 25টা, আরো তো আছে, আরো 11টা থাকলো, এই 11টা বিক্রি করতে পারে না, তখনই প্রজেক্ট তখনই প্রজেক্ট আটকে যায়। তো 25 জন মানুষ বিপদে পড়ে গেল না? অবশ্যই বিপদে পড়লো। এখন আপনি যদি মাথা ব্যথা হয়, আপনার যদি পেট খারাপ হয়, আপনি ডাক্তারের কাছে যাবেন, এটাই নিয়ম। তাহলে আপনি জমি কেনার জন্য ডাক্তারের কাছে যাচ্ছেন কেন? আপনার তো যাওয়া উচিত যারা রিয়েল এস্টেট করে। কিভাবে বুঝবো এটা? আপনি যখন আমার কাছে ইনভেস্ট করবেন, আপনি আমার ব্যাকগ্রাউন্ড দেখবেন না? অবশ্যই ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, আমি আগে কি করতাম, তার আগে কি করতাম। তো অনেকে তো জানে যে উনি ডক্টরি করে, তারপরে কেন তার কাছে ইনভেস্ট করতেছে? তো এইখানে আমাদের ক্রেতারও অনেকগুলা ল্যাকিং আছে আমি মনে করি। যে আপনার তো বুঝতে হবে যে যে লাইনের লোক তার কাছেও যাইতে হবে। একজন মুফতি সাহেব, খতিব সাহেব, তার কাছে আমি ফতোয়া নিতে যাইতে পারি, কারণ সে ল্যান্ডের ব্যবসা করে, সে তার প্রিভিয়াস কোনো হিস্টোরি নাই যে বিল্ডিং উঠাইছে বা এরকম কোনো প্রজেক্ট সে সাবমিট করছে বা প্রজেক্ট হ্যান্ড ওভার করছে। আমি ওখানে গিয়ে কী করতেছি, তার কাছে ইনভেস্ট করতেছি। এখন সে বেচারা তো ভাবছে আমি করে ফেলবো, কিন্তু এটা তো সোজা না, এটা হাই ভ্যালু প্রোডাক্ট, অনেক দামি প্রোডাক্ট, কাস্টমার তো এরকম অ্যাভেলেবেল না, সেলস মেকানিজম আলাদা, সেলস টিম থাকতে হয়, সুন্দর অফিস থাকতে হয়, অনেক কিছু ভ্যারি করে। তো বলেন তো, আপনারা যে এই যে বিক্রি করতেছেন এই হাই ভ্যালু প্রোডাক্ট বা রিয়েল এস্টেট সেলসে আপনারা যে কনফিডেন্স, মানে কি এমন সেলস জানেন যে কারণে আপনারা এত কনফিডেন্ট? আচ্ছা, আসলে সেলস অনেক বেশি জানি তা না, আমি ক্ষুদ্র মানুষ। আমরা একটা জিনিস করতে পারি, আমরা কমিটমেন্ট রক্ষা করছি। আমরা আমাদের প্রথম প্রজেক্টে আমরা যখন মানুষকে বলছি অমুক ডেটে ওই তারিখে আমরা ওই মাসে আমরা রেজিস্ট্রেশন দেবো, আমরা দিয়েছি, অবশ্যই সেলস করে দিয়েছি। কারণ এনি আইডিয়া ইজ জিরো উইদাউট সেলস। সেলস ছাড়া সকল আইডিয়া কি জিরো, তা সেলস তো করতেই হবে। দ্বিতীয় প্রজেক্টে আমরা বলছি ডিসেম্বরে রেজিস্ট্রেশন দেবো, দিয়ে দিয়েছি। তৃতীয় প্রজেক্টে বলছি মের 11 তারিখে ইনশাল্লাহ দিয়ে দেবো, কারণ আমরা কমিটমেন্ট রক্ষা করতেছি। এর জন্য যা মেকানিজম করতেছি, যেমন আমার সবচেয়ে বড় আপনি বলতে পারেন যে আমাদের বিশাল একটা সেলস টিম আছে। এটা কি আপনি নিজে বানাইছেন? অ্যাবসলিউটলি, ওই আপনাকে বললাম না 83 জনের একটা ব্যাচ আমরা যখন করলাম, তখন কি হলো, কিছু মানুষ সেল করতে পারলো, বাকিরা করতে পারলো না। এটা আমি খুব ভালোভাবে নিছি, কেন পারলো না এটা নিয়ে আমি অ্যানালাইসিস করছি, এরপরে এটার উপর কাজ করছি, এরপর আমি টিম মেম্বার নেওয়া শুরু করেছি। আস্তে আস্তে করে আলহামদুলিল্লাহ এখন আপনারা জানবেন গ্রিড একাডেমি, বিডি রিয়েলটর, আমাদের 2টা প্ল্যাটফর্ম আছে। শুধুমাত্র যারা রিয়েল এস্টেটে বিজনেস করতে চায় তাদেরকে আমরা হেল্প করি কীভাবে বিজনেস করবে, এবং তারা আমাদের প্রোডাক্ট আছে ইনস্ট্যান্ট আমাদের প্রোডাক্ট দিয়ে তারা প্র্যাকটিক্যালি নলেজ নিচ্ছে, সেলসে করতেছে। তো একটা আমার প্রায় 100+ আছে যাদেরকে আপনি ট্রেন করাচ্ছি, এখন ট্রেন করে তারা প্রয়োগ করতেছে, প্র্যাকটিক্যালি আমার প্রোডাক্টই তো তারা বিক্রি করতেছে। এখন আপনি খেয়াল করেন, ধরেন আমার বর্তমান যেটা চলতেছে বা যেটা আমি রেজিস্ট্রি দিলাম 6 কাঠার উপরে ধরেন 27টা ইউনিট আমরা করলাম, আমার সেলসে পিপুল আছে 100 আর আমার প্রোডাক্ট আছে 27টা, থাকার তো কথা না। এখন এইটা তো অনেকেই করতে পারতেছে না। আবার অনেকে আছে, অনেক কোম্পানি আছে যারা সেলসে আপনার স্যালারি বেস দিচ্ছে, স্যালারি দেখো তার 20 জন টিম মেম্বার আছে বা এমপ্লয়ি আছে, তাদেরকে 30 থেকে 50,000 টাকা স্যালারি দিতে হয়। এখন সবসময় তো সেলস একরকম যায় না, স্বাভাবিক। হ্যাঁ, আর এই যে স্বাভাবিকভাবে দেখেন যেটা ক্রাইসিস গেল 5 আগস্ট, একটা ক্রাইসিস গেল, ওই সময় কিন্তু অনেক রিয়েল এস্টেট কোম্পানি কিন্তু ক্ষতির মুখে পড়ছে। 1 কোটি টাকার বিক্রি করার পরে 20,000 টাকা স্যালারি টাকা নাও মানতে পারে, এই কারণে কিন্তু ফল করে। তো আপনি যখন কোনো কিছু বাই করতে যাবেন, আপনাকে এটাও দেখতে হবে বর্তমানে যে আপনার সেলস টিম আছে কিনা, ওয়েল ডেকোরেট অফিস আছে, ওয়েল প্রজেক্ট আছে। আপনাকে আরেকটা প্রশ্ন করতে হবে, ভাই আপনার সেলস টিমে কতজন আছে? দারুণ একটা পয়েন্ট আপনি শেয়ার করছেন, যে কারণ এইটা তো আসলে একজন সাধারণ মানুষের পক্ষে প্রশ্ন করা সম্ভবই না যে আপনার সেলস টিমে কয়জন আছে। না, সে জমি দেখবে, জমি ঠিক আছে কিনা, প্রজেক্ট ঠিক আছে কিনা, এইটা দেখে, কিন্তু সেলস টিমে কয়জন আছে এটা সে দেখে না। বর্তমান সময় আসছে, কারণ আমি বললাম রিয়েল এস্টেটের বাইরের লোক রিয়েল এস্টেট করা শুরু করছে উইদাউট এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ। এই কারণে এখন আপনাকে এটা দেখতে হবে যে সেলস টিমে কয়জন আছে। তো ব্যাপারটা পুরোটা ধরেন এখানে আসলে আমি ইনভেস্ট করতে গেলেও আমার পড়াশোনা করে তাহলে ঢুকতে হবে, আমি মনে করি এটা আসলে উচিত। কারণ দেখেন 10,000 20,000 টাকা দিয়ে একটা জিনিস কেনার আগে আমরা কত রিসার্চ করি। ধর আমরা যেহেতু কোর্স ইন্ডাস্ট্রিতে আছে এবং কোর্স বিজনেসে যেহেতু আমাদের একটা বিশাল প্রভাব বাংলাদেশে, ওইখান থেকে যে জিনিসটা হয় যে একটা মানুষ আমাদের একটা কোর্স কিনবে, সেটা 10,000 বা 20,000 হোক, এর আগে সে আমাদের 500টা ভিডিও ধরেন দেখছে, 2 বছর ধরে আমাদের ফলো করতেছে, তারপর ডিসিশন মেক করে নাই, একবার অফিসে আসছে, আলোচনা করছে, হোয়াটএভার অনেক কিছু হয়েছে, তারপর একটা ধাপের মধ্য দিয়ে হয়তো বা সে আমাদের 10,000 টাকার একটা কোর্স কিনছে বা 50,000 টাকার একটা সার্ভিস নিছে, অনেক পড়াশোনা করছে কিন্তু এটা অবশ্যই, কিন্তু
সারা জীবনের সঞ্চয় 50 লাখ টাকা দিয়ে সেটা জায়গা কিনতেছে বা জমি কিনতেছে, এখানে সে আসলে পড়াশোনা করতেছে না। এবং এই জায়গাটা যে আপনি যে পয়েন্টটা আমার বললেন, এবং এটা দারুণ একটা রিয়েলাইজেশন যে ওই আমাদের অজ্ঞতার কারণে এই সকল কোম্পানি আমাদেরকে ধোঁকা স্বীকার করতে পারতেছে বা প্রতারণা স্বীকার করতে পারতেছে। কারণ আমি আসলে কখনো যায় জিজ্ঞেস করবো না আপনার কোম্পানিতে কয়জন সেলসম্যান আছে। এটা একটা দারুণ কোয়েশ্চেন, এবং অডিয়েন্সের জন্য আমার মনে হয় এটা অনেক হেল্পফুল একটা কোয়েশ্চেন হবে যে আপনার সেলস টিমে কয়জন আছে এই জিনিসটা প্রশ্ন করা। যদি পড়াশোনা একটু করতেই হয়, ধরেন আমি রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি, আপনার কি কখনো ইনভেস্টমেন্ট নেওয়া হয় বা ইনভেস্টমেন্টের অ্যাঙ্গেল আপনাদের কাজকর্ম হয়? হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ অনেক ইনভেস্ট করে, কারণ আপনি বলেন রিয়েল এস্টেট তো অনেক বড় প্রোডাক্ট, অনেক ইনভেস্ট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা অনেক বেছে বেছে কিছু ইনভেস্টর নেই। তো সেক্ষেত্রে ধরেন আমি অ্যাজ এ ইনভেস্টর হিসেবে ইনভেস্ট করতে চাচ্ছি, আর আমার পডকাস্টে টাকা পয়সা নিয়ে কথা না হলে আসলে জমে না, তো ইনভেস্ট করতে চাচ্ছি। তো এটা আপনাদের কাছে না, যে কোনো একটা রিয়েল এস্টেটে, ওই ক্ষেত্রে আমার আসলে কি কি বিষয় মাথায় রাইখা ইনভেস্ট করা উচিত? এখনও কি আমি জিজ্ঞেস করবো আপনার সিস্টেমে কজন আছে, নাকি প্রশ্ন অন্য চেঞ্জ হবে? না, ইনভেস্টের ভিন্ন বিষয়। ইনভেস্ট করে মানুষ প্রফিট খুঁজে, ইয়েস, যে আমি ইনভেস্ট করব 20 লাখ, আমার কত টাইমে কত আসবে, হ্যাঁ এক্স্যাক্টলি। আগামী কত মাসে আমার কত আসবে। এইখানে ইনভেস্টর দেখবে যে তার প্রফিট কী, এবং ওইখানে একটা সেলস টিম আসবে। কখন আসবে? যখন দেখবে যে আসলে আমি ওনাকে যখন বলতেছে যে 20 লাখ ইনভেস্ট করেন, 50 লাখ ইনভেস্ট করেন, 2 or 3 ইয়ার্সের পরে আপনি ধরেন 10 লাখ পাইলেন। এখন সে এটা কনভিন্স, কিন্তু কিভাবে আমি তাকে এটা এনে দিব, কোম্পানি প্রসেসটা কি, সেইখানে অবশ্যই সেলস টিমটা একটা পার্ট, বাট আরও আদার্স অনেক বিষয় আছে। যার কারণে আমরা এটা আসলে 1 ইয়ার অনেক কথাই আমরা শেয়ার করা যায় না। আমরা পার্সোনাল ডেকে তাকে বলি, আমার সাথে সে বসে আমার ব্যাকগ্রাউন্ড দেখে, আমাদের টোটাল মানে নিয়মগুলো সে দেখে, আমাদের প্রজেক্টগুলো সে ভিজিট করে, প্রিভিয়াস আমরা কত মাসে প্রজেক্ট সেল করলাম, মানে সাধারণত আমরা ল্যান্ড শেয়ারের সিস্টেমে করি, তো তাহলে একটা প্রজেক্ট রেজিস্ট্রি দিতে কত মাস লাগছে। ধরেন আমাদের প্রথম প্রজেক্ট লাগছে 3 মাস, দ্বিতীয় প্রজেক্টে 4 মাস লাগছে, এই প্রজেক্টটা আমাদের 2 মাসে কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ, এই রমজানেই আশা করি আমাদের শেষ হয়ে যাবে। তখন সে একটা ইনভেস্টর বুঝতে পারবে যে হ্যাঁ, এরা যেহেতু 2 মাসে একটা প্রজেক্ট ডান করতে পারে, অথবা ধরেন 4 মাসে একটা প্রজেক্ট ডান করতে পারে, তাহলে আমি যদি 2 বছর আমার টাকাটা ফেলে রাখি, তাহলে তারা কি আমাকে এত টাকা দিতে পারবে? এক কথায় যদি বলি, আপনাকে এইখানে ক্যাশ ফ্লোটা ফলো করতে হবে। ওই কোম্পানির ক্যাশ ফ্লোটা ক্যাশ ফ্লো কেমন, হ্যাঁ, এটা খুব জরুরি আর কি। এটা আমরা ওপেনলি বলি, তাকে বলি, আমরা দেখাই, প্রুফ দেখাই। আর আমাদের প্রুফ তো ইজি, কীভাবে দেখা যাচ্ছে? এই যে ভাই জমির দলিল অমুক তারিখে আমরা এই কয়জনকে রেজিস্ট্রি দিচ্ছি, এই প্রজেক্টের এই কাস্টমার, এই দেখেন জমির দলিল। তার মানে পার্সপেক্টিভ হচ্ছে এটা, যদি আমি আপনাদের কোম্পানির কথা বলতেছি না, আমি অ্যাজ এ যে কোনো একটা কোম্পানিতে যদি কেউ ইনভেস্ট করতে চায়, তো সেক্ষেত্রে ওই কোম্পানির প্রিভিয়াস একটা ট্র্যাক রেকর্ড দেখতে হবে, ওই কোম্পানির সেলস পার্সনটা দেখতে হবে, একটা প্রজেক্ট কতদিন টাইম ডিউরেশন এসে সেলস করলো, এই জিনিসটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। ওই কোম্পানির যদি ওনার বা যারা চেয়ারম্যান, এমডি পর্যায়ে বা ডিরেক্টর পর্যায়ে যারা আছে, তারা আসলে কোথা থেকে বা কোন জনরা বা ইন্ডাস্ট্রি থেকে বিলং করতেছে, তাদের ক্যাপাবিলিটিটা কীরকম, এবং সবচেয়ে বড় ব্যাপারে কোম্পানির ক্যাশ ফ্লোটা কেমন আছে। সো মোটামুটি এই বিষয়, এবং বিশ্বস্ত কিনা অবশ্যই একটা তো। আরেকটা বিষয় আমি একটু অ্যাড করি, যেটা আমার এখন এটা একটু গুরুত্বপূর্ণ। ধরেন যে কোনো আপনার ল্যাম্বরগিনি আছে, একদম আপনি ইম্পর্টেন্ট, আজকে উঠছেন, কিন্তু যদি ড্রাইভার ভালো না থাকে, ড্রাইভার যে অভিজ্ঞতা থাকে, তাহলে কি হবে? যত ভালো গাড়ি হোক, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। তাহলে আপনি যখন কোনো প্রতিষ্ঠানে ইনভেস্ট করবেন, তাহলে আপনাকে দেখতে হবে ওই প্রতিষ্ঠান চালায় কারা, পরিচালক বা ডিরেক্টর বা মালিককে, তারা কেমন। যেহেতু আপনি 50 লাখ টাকা ইনভেস্ট করতেছেন, আপনাকে একটু টাইম নিয়ে তার ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড দেখা খুব ইজি, আমি আপনাকে বলি, আপনি শাহরজ ফার্দি, আপনি কেমন, গত 5 বছর আপনি কেমন, আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে গেলে আমি বুঝতে পারবো কিনা? আচ্ছা, 2 নাম্বার, আপনার যে মিউচুয়াল ফ্রেন্ডগুলো আছে, তাদেরকে যদি আমরা নক দিই মেসেজে যে শাহরজ ফার্দি কেমন, জানতে পারবো কিনা? আপনার বাসা ময়মনসিংহে, তাহলে আমি যদি একটু আদার্স আমার যারা সার্কেল আছে ময়মনসিংহ, তারা যদি আপনার সম্বন্ধে জিজ্ঞেস করি, পাবো কিনা? এইটুক তো করতেই হবে ভাই। কিন্তু আমরা আসলে কিছুই করি না, আমরা কথা কেউ বলছে, লোভ মানে আমাদেরকে ট্র্যাপে ফেলে আর কি, লোভ দেখায়, আমরা বিলিভ করি, মিষ্টি মিষ্টি কথা বললে আমরা কোনো অ্যানালাইসিস ছাড়াই ইনভেস্ট করে দিই। কিন্তু এটা না, আপনি অবশ্যই জাজ করবেন যে এটা কারা চালাচ্ছে। তাহলে আলটিমেটলি কি আপনার ভাষ্যমত শুধুমাত্র ইনভেস্টর বা ক্রেতা তার যেই নলেজের ল্যাক অফ নলেজ, বা তার যেই মানে ওই ক্যাপাবিলিটিটা নাই, জিজ্ঞেস করে না, বা তার অসাবধানতাবশতার কারণেই কি আসলে তারা প্রতারণার শিকার হয়? সিম্পলি আপনি দেখেন, এই যে রিয়েল এস্টেটে এত প্রতারণা, কিন্তু ঢাকা শহরে তাকান,
অনেক কোম্পানি আছে যারা করতেছে। হ্যাঁ, অনেক বিল্ডিং হচ্ছে, তা কারা? যারা সচেতনভাবে ইনভেস্ট করছে তারা পাচ্ছে, আর যারা এখন ভুল জায়গায় ইনভেস্ট করছে। আপনি আমাকে ডাকছেন পডকাস্টে, আমি আসছি কারণ সাহস ফাদিক ডাকছে, এটা তো অথেন্টিক। এখন অদু যদু মধু আমাকে বললো পডকাস্টে, আমি যাব? যদি আমি যাই, আমি তো ট্রাভেল করতেই পারি। ঠিক একইভাবে ইনভেস্টর বলেন, আপনি যারা ফ্ল্যাট কিনবে, ল্যান্ড কিনবে, তাদেরকে এগুলো তো ফলো করে যাইতে হবে। এত টাকা ইনভেস্ট করবো, কিছুই দেখবো না। অথচ আমরা লাউ কিনতে গেলে কি করি? টিপ দিই যে এটা কচি নাকি, মাত্র 40 টাকা দাম। আর 40 লক্ষ টাকা ইনভেস্ট করতেছি, কোনো রকম আমি লিগ্যাল কোনো লোক নিচ্ছি না, কোনো কনসালটেন্ট নিচ্ছি না, বা এরা কারা, এদের ব্যাকগ্রাউন্ড জানতেছি না। এটা হবে কীভাবে? দেখেন, রিয়েল এস্টেট ভাবতে মনে হয় অনেক টাকা পয়সার মামলা, এখানে অনেক ইনভেস্টমেন্ট, অনেক এখানের ক্যাপিটালের বিষয়। সো একজন পার্সন ধরেন, আপনি বললেন রিয়েল এস্টেট ব্যবসা শিখান, মানে আমি তো ব্যবসা শিখাই, আপনি আবার এটার ভিতরে একটা পোর্শন রিয়েল এস্টেট ব্যবসা শিখান। তো অনেকে ভাবে যে রিয়েল এস্টেট ব্যবসায় শিখার কোনো কিছু না, বংশ পরম্পরায় ব্যবসা থাকলে ব্যবসা হবে, নাহলে ব্যবসা হবে না। ওখানে যদি আবার রিয়েল এস্টেট ব্যবসাও শেখানোর মতো একটা জিনিস থাকে, তার মানে আলটিমেটলি সে শিখে ব্যবসাটা করবেই। অবশ্যই। তো কেউ যদি রিয়েল এস্টেট ব্যবসা শিখে রিয়েল এস্টেট ব্যবসা করতে চায়, তাহলে তার কত টাকা নিয়ে আসা উচিত, বা কত টাকা ইনভেস্টমেন্ট করা? একটা আপনি বলতেছেন আপনার ইনভেস্টমেন্ট নিতে হচ্ছে, একটা ব্যক্তির পক্ষে তো করা সম্ভব না। সো কত টাকা ইনভেস্টমেন্ট নিয়ে তার রিয়েল এস্টেটে আসা উচিত? আচ্ছা, যে কোনো বিজনেস করতে গেলে সবার মাথায় প্রথম প্রশ্ন আসে, কত টাকা ইনভেস্ট করতে হবে? ধরেন আপনাদের ই কমার্সে কেউ ব্যবসা করতে হলে কত ডলার আমি একটা প্রোডাক্ট পাবো, মানে আমার সেল করতে পারবো, প্রথম কথাই এটা। আসলে এইটা আমরা যদি ভিন্নভাবে চিন্তা করি, যে কোনো বিজনেস করতে 4টা বিষয় লাগে: শ্রম, সময়, মেধা, দেন টাকা। 4টা খুঁটি একটা বিজনেসের, 4টা খুঁটি। টাকা তো অনেক পরে, 4 নম্বরে। আগে আপনি এখানে শ্রম দিতে পারবেন কিনা, এই বিজনেসে আপনি কি সময় দিতে পারবেন কিনা। অনেকে আপনাকে বলবে যে ভাই কোনো টাইম দেওয়া লাগবে না, আপনি আসেন ইনভেস্ট করেন, পুরো ধোকা। এটা না। এরপরে আপনি আপনার মেধা, আপনার সার্কেল, আপনার নেটওয়ার্ক কি রিয়েল এস্টেট কেন্দ্রিক কিনা, আপনি এখানে করলে ভালো করবেন কিনা, এটাও আপনার খেয়াল করতে হবে। দেন 4 নম্বর টাকা। হ্যাঁ, একটা সময় এটা মনে করা হইতো যে রিয়েল এস্টেট মানে অনেক টাকা, আসলে অনেক টাকা। কিন্তু যখন ধরেন আমি বললাম 1 কোটি টাকা, একটা প্রজেক্ট নিতে ধরেন 1 কোটি টাকা লাগে। একটা সময় ছিল যে এক ব্যক্তি 1 কোটি টাকা ইনভেস্ট করতে পারবে না, কিন্তু এখন যদি 10টা লোক একসাথে বিনিয়োগ করে 10 লাখ। সো এই সুযোগটা তো আমরা করে দিচ্ছি। আমি অর্গানাইজ করতেছি বা আমরা অর্গানাইজ করতেছি, কিন্তু সে তো দিচ্ছে কি, এই 10টা 20টা লোক যখন একসাথে একটা প্রজেক্ট নিচ্ছে, আমরা মেকানিজম করে দিচ্ছি। তাতে দুইটা জিনিস হচ্ছে, আপনার কম পয়সায় রিয়েল এস্টেটেও ঢুকতে পারতেছে, আবার এই 20টা লোক মিলে যদি সেল হয়, 20টা একটা করে সেল করলেও ইজি হচ্ছে, 20টা। দ্রুত সেলস হয়ে যাইতেছে। আপনি জেনে থাকবেন কি না, রিয়েল এস্টেট কিন্তু সবাই সেলার। এখানে এমডিও সেল করে, কেন? হাই ভ্যালু প্রোডাক্ট। এখানে এরকম না যে আমি চেয়ারে বসে থাকবো আর সবাই শুধু কাজ করবে, না, এখানে আমরাও সেল করি, আমি প্রতিনিয়ত সেল করি। হ্যাঁ, আমাদের এমডি সেল করে, তারপরে আমাদের সেলসেস আছে, তারাও সেল করে, আমরা উভয় সেল করি। বিকজ সেল করলে তো প্রফিটটা বেশি। এটা তো একটা হচ্ছে রেসপেক্টেড একটা সেগমেন্ট, এবং এর পেশা যে এই জিনিসটা করা যায়। তা কি টাকা কি তাহলে লাগবে না আমার? অবশ্যই লাগবে। কত? এটা বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন প্রজেক্ট আমরা যখন করি, আমরা তখন মানে যারা কেউ শেয়ার হোল্ডার আছে, তারপরে আমরা ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টর আমরা আহ্বান করি, হ্যাঁ, যে এই পরিমাণ টাকা হলে আপনি এটা করতে পারবেন। তখন তারা অ্যাপ্লিকেশন করবে, ওই অনুপাতে আমরা তাদের সাথে বসে দুই পক্ষ কথা বলবো। টাকা দিলেই হবে না, ডিপেন্ডস অন প্রজেক্ট, যে হ্যাঁ, কোন প্রজেক্টে কেমন হচ্ছে ইনভেস্টমেন্ট যাচ্ছে বা ওভারঅল বিষয়। ব্যাপারটা কি, এই যে নেটওয়ার্কের একটা কথা বললেন, নেটওয়ার্কিং এর বিষয়, তা আমি একটু জটিল কোয়েশ্চেনই আপনারা করব, আপনি আপনার মতো করে উত্তর দিবেন, যে একটা রিয়েল এস্টেট ব্যবসায় টিকে থাকতে হলে কোনটা বেশি ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক নাকি রেপুটেশন? আপনার শুরুতে রেপুটেশন আপনার আসবে না। ফার্স্টে আপনাকে কে চিনে? আমি যখন বিজনেস শুরু করেছিলাম, আমাকে কে চিনতো রিয়েল এস্টেট জগতে? তো নেটওয়ার্ক বিল্ড করে করে রেপুটেশন অ্যাচিভ করতে হয়। শুরুতেই কেউ রেপুটেশন নিয়ে বিজনেস শুরু করে না, কোনো বিজনেসই না, রিয়েল এস্টেট হোক, যে কোনো বিজনেসে। তো শুরুতে আপনাকে নেটওয়ার্কিং বিল্ড করতে হবে। এক্সিস্টিং নেটওয়ার্ক দিয়ে আস্তে 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 নেটওয়ার্কটা বড় ছড়াই দিয়ে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনাকে কী করতে হবে? রেপুটেশনটা ধরে বিল্ড করতে হবে। অনেকে আবার রেপুটেশনটা মানে নেটওয়ার্কটাই নষ্ট করে। নেটওয়ার্কটা নষ্ট করা যাবে না। নেটওয়ার্কটা হলো প্রত্যেকটা মানুষের অ্যাসেট, সবচেয়ে বড় কারেন্সি আমি বলবো কি, নেটওয়ার্ক। সিম্পল। তো নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে রেপুটেশনটা অ্যাচিভ করতে হবে। ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা একটু বললেন
এই টার্মটা অনেক ইজি হয়ে গেছে, বাট অনেক অডিয়েন্স ব্যাপারটা সম্পর্কে জানে না। আমি আমার অডিয়েন্স উদ্দেশ্যে বলতেই চাইবো, ওই যে আপনি বললেন, এটা আমি আমাদের লোকাল এরিয়াতেও দেখছি যে বিভিন্ন ডাক্তার, শিক্ষক বা 10-12 জন বন্ধু বান্ধব মিলে হচ্ছে একটা ল্যান্ড শেয়ার করে, তারপর এটা সেল করে, এখান থেকে একটা প্রফিট করে। তো ল্যান্ড শেয়ার যেই সেগমেন্টটা আছে, এই ল্যান্ড, আপনারাও তো বললেন যে আপনি ল্যান্ড শেয়ারের জায়গাটাতে কাজ করেন। সো এই ল্যান্ড শেয়ার জিনিসটা আসলে কীভাবে কাজ করে, বা ল্যান্ড শেয়ার জিনিসটা কী? আচ্ছা, ল্যান্ড শেয়ার হলো আপনার সাধারণত সবাই ল্যান্ড বা ফ্ল্যাট করতেই তার মাথায় আসে 1 কোটি টাকা 2 কোটি টাকা, একবারে 5 কাঠা জমি নিজে থাকতে হবে, মিনিমাম 3 কাঠা জমি থাকতে হবে, তারপর সে নিজে ডেভেলপ করবে। কিন্তু ল্যান্ড শেয়ার হলো ধরেন আপনি 10 কাঠা জমি, এইটারে শেয়ারে ভাগ করা, অর্থাৎ 10 জন হইতে পারে, 10 জন হইতে পারে, 20 জন, 30 জন। আমরা যেভাবে করি সেটা হলো যে আমরা 10 কাঠা জমি নিলাম, আমরা এখন হিসাব করে দেখি এখানে কয়টা ফ্ল্যাট করা যাবে। ধরেন G+9 4টা ইউনিট, তাই 4 নং 36টা ফ্ল্যাট, তাহলে আমরা 36টা এখানে শেয়ার ভাগ করি, এবং 36 জন যারা প্রথমে জমি কিনবে এরপরে ফ্ল্যাট করবে, প্রথমে আমরা জমি তার নামে রেজিস্ট্রেশন দিয়ে দিই, এরপরে বাকিটা আস্তে আস্তে ধাপে 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 করে সে ফ্ল্যাটটা কী করে তার হয়ে যায়। তো সেই হিসেবে আমরা আগে 36-এ ভাগ করি, 36টা ভাগ করে এরপর আমরা বলি যে ভাই এই জমির হলো এত টাকা দাম, আপনার এত পড়ছে, আপনি একটা শেয়ার নিতে চান এখানে, ধরেন আপনার 8 লাখ টাকা লাগবে, তখন ওই লোকটা 8 লাখ টাকাটা দেয়, দিয়ে তার নামে জমি রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর এরপরে কনস্ট্রাকশন যখন শুরু হয়, সাধারণত একটা বিল্ডিং করতে 36 থেকে 42 মাস সময় লাগে। এই ধাপে ধাপে পাইলিং থেকে শুরু করে 1টা ছাদ, 2টা ছাদ, 9টা 10টা ছাদ, এইভাবে করে করে আস্তে আস্তে ধাপে ধাপে সে পেমেন্টটা করে যেতে পারে। তার মানে ল্যান্ড শেয়ার বলতে হলে ল্যান্ডের টুকরা টুকরা অংশ, একটা বড় জমিকে ছোট ছোট ভাগ করে সেইটাকে যে পেমেন্ট করছে তাকে রেজিস্ট্রি দিচ্ছি, এরপরে সে আস্তে আস্তে করে তার টাকা দিয়ে সে বাড়ি করতেছে, আমরা যে কোম্পানি তাদেরকে মেনটেন্স করতেছি, ম্যানেজারিয়াল কাজটা আমরা করে দিই, বাট তার টাকা, তার জমি, তারই কনস্ট্রাকশন। আলটিমেটলি এই প্রসেসটা বা এই ল্যান্ড শেয়ার সেগমেন্টের মাধ্যমে আসলে সব পক্ষই বেনিফিটেড হয়। হ্যাঁ, কারণ একটা মানুষের এত টাকা নাই, তো তার কম টাকায় সে বিনিয়োগ করতে পারলো, এত জমি কিনতে পারবে না, কম জমি কিনতে পারবে। তার একসাথে একটা ফ্ল্যাট কেনার টাকা নাই, বা এত বেশি টাকাও নাই, আস্তে আস্তে জমিটা কিনলো, তারপর আস্তে 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 সে টাকা দিয়ে তার ফ্ল্যাটটা করলো। এবং এখানে যেহেতু এটা পুরোটা তার ম্যানেজ করারও তো লোক নাই, সময় নাই, তো ওই জায়গাটা কেউ একটা ম্যানেজ করে দিল। এর মাধ্যমে আসলে যেমন আপনার একটা বিজনেস তৈরি হচ্ছে, মানুষের জিনিসটাকে আসলে তার পরিশ্রম, তার যে ভয়, টেনশন, কারণ সে তো একটা রিয়েল এস্টেটে সব কিছু বুঝবেও না, একটা বিল্ডিং কীভাবে করতে হবে, তার ইঞ্জিনিয়ার না, ওই সব কিছু আসলে কমে যায়। তো আলটিমেটলি উভয় পক্ষই এই সেগমেন্টের মাধ্যমে অনেক অনেক লাভ হয়, অনেক প্রফিট। এই ল্যান্ড শেয়ারের সুবিধা চমৎকার সুবিধা, এটা তার জন্যই যে অনেক ভয় ভয় পায় না, যে আমার যখন সে প্রথম পেমেন্টটা করে জমির অংশ তার নামে, জমি তার নামে হয়ে যায়, তো জমি যখন আমার নামে হয়ে যায় আমার ভয় কিসের, জমি তো আমার। এরপরেও খরচের বিষয়ে অনেক ডিফারেন্স। আপনি ডেভেলপারের কাছে যাবেন, আপনার একটা ফ্ল্যাট যেখানে ধরেন 6,000 টাকা স্কোয়ার ফিট আপনার ডেভেলপার চার্জ করবে, যদি এখন পাওয়া মুশকিল, 8-10 হাজার টাকা হয়ে গেছে, ধরেন 6,000 টাকা ডেভেলপার, আপনি এটা 4,000 টাকা করতে পারবেন। এটা কারণ নিজেরটা নিজে রড কিনতেছেন, আপনি নিজেই রড কিনতেছেন, ধরেন আমাকে দিচ্ছেন, আমরা কিনে দিচ্ছি একটা সুইটেবল প্রাইজেই, আবার আমিই ডেভেলপ করতেছি, সব আমিই করতেছি, নিজের টাকা নিজে বাড়ি করি। হয়তো অনেক সময় শুনে রাখবেন যে তার টাকা দিয়ে সে করতেছে, যার কারণে অনেক টাকা তার সেভ হচ্ছে, প্রায় অনেকে 30 থেকে 40% সেভ করতে পারবে। তো আসলে তার জন্য সেভিংস অনেক বড়, এবং 3 বছর থেকে 4 বছর সে কিস্তি দিয়ে 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 এটা করতে পারবে। তবে ইদানিং একটা টার্ম অনেক বেশি পরিচিত, আই থিঙ্ক আপনি তো আপনারা এটা এই ইন্ডাস্ট্রির লোক এই ব্যাপারটা সম্পর্কে জানবেন, সেটা হচ্ছে যে স্টুডিও অ্যাপার্টমেন্ট ঢাকায় খুব জনপ্রিয়তা পাচ্ছে। যে একটা আপনি বলেন যে এই ব্যাপারটা আসলে কি, আমি আর এলোভেট না করি। আচ্ছা, আপনাকে বলে রাখি, আমরা যে থার্ড প্রজেক্ট করতেছি এখানে একটা সেগমেন্ট আমরা স্টুডিও অ্যাপার্টমেন্ট রাখছি, আমি তো ভালো প্রশ্ন করছি, এটা তো আপনিই বলেন। এটা সময়ের দাবি আর কি। তবে এইখানে একটা কনসেপ্ট আমি বলি, ওইটা বলার আগে, ঢাকা শহরে অনেক জায়গায় কিন্তু অনেকে স্টুডিও অ্যাপার্টমেন্ট করতেছে, কিন্তু এইটাও অনেক জায়গায় বুঝে ইনভেস্ট করতে হবে। কেন? স্টুডিও কনসেপ্টটা আপনাকে আগে বুঝতে হবে। কারণ আমার কাছে ইনভেস্টমেন্টের জন্য আসছিল এই স্টুডিও অ্যাপার্টমেন্টের সেগমেন্টে, দেন আমি যদিও বা আসলে সময় সভ্যতা করার কথা বাড়ানো হয় নাই, বাট এখন যেহেতু আপনার পার্সপেক্টিভ হচ্ছে, তো আপনি বলেন বিষয়টা। স্টুডিও অ্যাপার্টমেন্ট বলতে হলো যে আপনার খুবই লাক্সারি একটা অ্যাপার্টমেন্ট হবে, কিন্তু 1 বেডরুম, 1 বাথরুম, একটা বারান্দা, আর হলো আপনার কিচেন, মানে 1 থেকে 2 জন থাকতে পারবে আর কি।
1 থেকে 2 জন থাকতে পারবে এবং আপনার এটা খরচ ধরেন যে প্রায় 14 থেকে 15 লাখের মধ্যে হয়ে যাবে ঢাকায় ঢাকার মধ্যে 14 থেকে 15 লাখের মধ্যে মেন ঢাকা না, ঢাকার একটু পাশে, ঢাকায় হলে একটু হয়তো আর 3-4 লাখ বাড়বে। তো এটা আপনি খুবই, প্রথম কথা তো যে এটা প্রাইস কম, সবাই অ্যাফোর্ড করতে পারে এবং এটা ভাড়াও দেখা যায় 7 থেকে 10 হাজার টাকা ভাড়া পাওয়া যায় এলাকা ভেদে। তো একটা মানুষ 70 লাখ টাকা ফ্ল্যাট বানায় ভাড়া পাচ্ছে 20,000 25,000, তো এখানে মাত্র 15 লাখ টাকা ইনভেস্ট করে ইনভেস্টমেন্টের জন্য অনেক ভালো একটা অনেক ভালো একটা অপরচুনিটি। হ্যাঁ, আর যে বিষয়টা বললাম যে কোথায় করবেন, সব জায়গায় কিন্তু স্টুডিও অ্যাপার্টমেন্টের জন্য উপযোগী না। স্টুডিও অ্যাপার্টমেন্ট থাকবে কারা, কনসেপ্টটা বুঝতে পারেন। আমি যখন মালয়েশিয়া সিঙ্গাপুরে গেছি আমি দেখছি প্রচুর স্টুডিও অ্যাপার্টমেন্ট, ওইখান থেকে আমার ড্রিম কাজ করছে। এরপর আমরাও শুরু করছি, এখন থেকে অনেকেই করছে আলহামদুলিল্লাহ। এটা করা উচিত। সেটা হলো যে যেখানে আপনার স্কুল থাকবে, ইউনিভার্সিটি থাকবে, হসপিটাল থাকবে, এই এরিয়াতে এইটা খুব জনপ্রিয়। বিকজ এই স্টুডিও অ্যাপার্টমেন্ট সাধারণত থাকবে কারা, যারা সিঙ্গেল পারসন অথবা সে একটা জব করে, সে ওই ভাড়ার টাকা সে নিজে একটা কী করতে পারবে, নিজের একটা অ্যাপার্টমেন্ট হয়ে যাবে। এই টাইপের যারা, বা অনেকে রুগী নিয়ে আসতেছে, সেফ জায়গা পাচ্ছে না, কোথায় থাকবে, তো এইখানে সে ভাড়া দিয়ে থাকলো, অনেক সুবিধা থাকবে। হসপিটাল তারপরে প্রাইভেট ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, এর আশেপাশে যদি স্টুডিও অ্যাপার্টমেন্ট হয় তাহলে তার রাইট ডিসিশন। এখন এমন এক জায়গায় স্টুডিও অ্যাপার্টমেন্ট করলো যেখানে কোনো এই ফ্যাসিলিটিগুলো নাই, একটা পরিবার তো স্টুডিও অ্যাপার্টমেন্ট ওইভাবে অ্যাফোর্ড করবে না, কারণ সে চাইবে 2টা বেডরুম। তো স্টুডিও অ্যাপার্টমেন্ট মানেই তো আপনার খুবই ছোট্ট জায়গায় একটার মধ্যে কমপ্লিট করা। এই কারণে স্টুডিও অ্যাপার্টমেন্ট খুবই দারুণ কনসেপ্ট। হ্যাঁ, এবং খুবই লো ইনভেস্টমেন্ট, খুব কম ইনভেস্টমেন্টে করা যায়, ভালো রিটার্ন। হ্যাঁ, এবং ভালো রিটার্ন আসে। তবে লোকেশন ফ্যাক্ট, লোকেশন তো আসলে জায়গা জমি কিনা বা অ্যাপার্টমেন্ট করা সব কিছুতে আসলে লোকেশন তো অনেক বড় একটা ফ্যাক্ট করে। আর কোনো কিছু যেটার উপর আমার আরও একটু নজর দিয়া তারপর ইনভেস্ট করা উচিত? যে কোনো ইনভেস্ট করতে গেলে আমি বলি কয়েকটা বিষয় আপনি খেয়াল করবেন। না, প্রথমে দেখবেন যে জমির দলিল ঠিক আছে কিনা। জমির দলিল, সরজমিন ভিজিট করবেন, প্রজেক্ট ঠিক আছে কিনা। হ্যাঁ, প্রজেক্ট বা যে ল্যান্ডটা নিচ্ছেন ওইটা ঠিক আছে কিনা। কোম্পানিতে যাবেন, তাদের অফিস, ডেকোরাম, সেলস টিম ঠিক আছে কিনা। এগুলো আপনি খুব খুব ভালোভাবে যাচাই করতে হবে। আপনি না পারলে যে অভিজ্ঞ তার দিয়ে করতে হবে। আর সবচেয়ে বড় কথা, যদি আপনি ইনভেস্ট করেন, আমি আবার বলতেছি, ইনভেস্ট করলে আপনার আগে দেখতে হবে রিটার্ন আসবে কিনা। এমন অনেকেই আমার কাছে এসে বলে, এমন ভাই সেই 1994 সালে জমি কিনছি, কিন্তু ওইভাবে বাড়ে নাই, অল্প বাড়ছে, আমার এটা ব্যাড ইনভেস্টমেন্ট। তাহলে আপনি কিনছেন কেন ওইখানে? অনেকে এই জিনিসটা আসলে দুটো পার্সপেক্টিভ থাকে। অনেকে ভাবে যে আসলে জমি কিনলেই 10 বছরে জমির দাম ডাবল হয়ে যাবে, জমির ভ্যালুয়েশন ডাবল হয়ে যাবে। বাট আমার ভাষ্য মতো এটা সবসময় হয় না। কারণ আপনি যদি এখন গুলশান বানিয়ে দেওয়া জায়গা জমি কিনেন, এটার কতই বা বাড়বে। আর এটা আরেকটা বিষয় তো যে আসলে 2 গুণ না, জমিতে 10 গুণ হয়। একসময় পূর্বাচল, দিয়াবাড়ি, বসুন্ধরা, আফতাবনগর যারা কিনছে তাদের 10 গুণ হয়েছে। লোকেশন ফ্যাক্ট, ফিউচার পসিবিলিটি ফ্যাক্ট, হ্যাঁ, রিটার্ন আসবে কতটুকু এটা ফ্যাক্ট। এখন আপনি যেটা বললেন, বসুন্ধরাতে এখন একটা জমির দাম 1,20,00,000, এটা কত বাড়বে? ডাবল, তাহলে 2,40,00,000 হবে। কিন্তু এই 1,20,00,000 যদি আপনি এই যে কেরানীগঞ্জ দিকে বা এই যে আপনার এদিকে এই বিরুলিয়া বা ওই জায়গা কিনতে হবে নর্দমা আর কি। হ্যাঁ, ভালো কথা বলছে। আমাকে, হ্যাঁ, আমি যার হাত ধরে রিয়েল এস্টেট শিখছি, সে একটা কথা বলে, সে বলে যে জায়গা যেটা পছন্দ না ওইটা আপনি কিনেন। সবাই কি করে, সুন্দর দেখে প্লটিং করা, তারপরে আপনার সব বালু ফেলা, সব কিছু না, নর্দমা গর্ত কিনে লাভ। ওটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আসলে লং টার্ম ইনভেস্টমেন্ট আসে, লং টার্ম ইনভেস্টমেন্টে এই জিনিসটা থাকে। আপনার কথাবার্তা বা পার্সপেক্টিভে, যেহেতু আমি আসলে সেলস বিজনেসের পারসন, তো সেলস ওরিয়েন্টেড অনেক বিষয়বস্তু থাকে, অ্যাপ্রোচ থেকে শুরু করে। এই ধরেন আপনার যে 100 সেলস টিম আপনি তৈরি করছেন বললেন, এটা তো আপনার বিজনেসের জন্য তাহলে অনেক বড় একটা অ্যাসেট, এবং এরাই তো আসলে আপনার বিজনেসকে আগে নিয়ে যেতেছে। আপনি তো আর একা সব সেল করতে পারবেন না। তো কি শিখান আসলে তাদেরকে, কি এমন জাদুমন্ত্র দেন যে তারা সব বিক্রি করে ফেলতেছে? না, যে কোনো বিজনেস শিখতে গেলে তো আপনাকে আগে শিখতে হবে, বিজনেস করতে গেলে শিখতে হবে। আমি বেসিক্যালি কাস্টমার সাইকোলজিটা একটু বেশি, এটা আলহামদুলিল্লাহ আমার পড়াশোনাও বেশি, আমার স্টাডি বেশি। কারণ কাস্টমার সাইকোলজি না জানলে এই হাই ভ্যালু প্রোডাক্ট বিক্রি করা যাবে না। হাই ভ্যালু প্রোডাক্ট বিক্রি করতে হলে কাস্টমার সাইকোলজি বুঝতে হবে। এখন যে লোকটা ধরেন যে 1,000 টাকার প্রোডাক্ট কিনে, ওই একই ব্যক্তি যখন 50 লাখ টাকার প্রোডাক্ট কিনবে, তার বিহেভিয়ার চেঞ্জ স্বাভাবিক। হ্যাঁ, বিহেভিয়ার চেঞ্জ। তো সেই হিসেবে আপনার কাস্টমার সাইকোলজি আমি প্রথমটা শেখাই।
আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ আমি প্রচুর পড়াশোনা করতেছি, এখনও করি কাস্টমার সাইকোলজি নিয়ে। এটা আমি প্রথমে শেখাই। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হলো যে প্রোডাক্ট নলেজটা খুব ভ্যারি করে। প্রোডাক্ট নলেজ ম্যাক্সিমাম সেলসে যারা আমি দেখছি ফাংশন করতে যায়, এরা প্রোডাক্ট নলেজ হ্যাঁ আমি পারি, কিন্তু আসলে সে প্রপার প্রোডাক্ট নলেজ সে নেয় না, যার কারণে তার সেলস অ্যাক্টিভিটি বা সেলস কনভার্ট খুব কম হয়। প্রোডাক্ট নলেজ মাস্ট। যদিও আমি বলি প্রোডাক্ট বিক্রি হয় না, বিক্রি হয় অন্য কিছু, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার কনফিডেন্সের জন্য আপনার প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে। কারণ একটা কাস্টমার যে প্রোডাক্ট নলেজ নাই, নলেজ কাম ফ্রম কনফিডেন্ট, মানে কনফিডেন্স কাম ফ্রম নলেজ। আবার কোন কনফিডেন্ট কামস ফ্রম নলেজ, মানে কনফিডেন্স আসে কই থেকে? Knowledge। নলেজ থেকে। তো যদি নলেজটা নেন তখন আপনি কনফিডেন্টলি কী করেন কাস্টমারের সামনে উপস্থিত হতে পারেন, আপনি প্রেজেন্টেশনটা করতে পারেন। এই কারণে প্রোডাক্ট নলেজ নিতে হবে। পাশাপাশি আমি একটা যে শেখাই, রিয়েল এস্টেটে প্রায় 100+ প্রশ্ন উত্তর সহ আমার কাছে রেডি করা আছে। মানে এফএকিউ, যেগুলো FAQ কাস্টমার সব সময় করে। আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এইটা রেডি করে রাখছি। তখন আমি ওদেরকে যে শেখাইলে ওরা খুবই কনফিডেন্ট হয় যে এইখানে যত উচ্চ পর্যায়ের কর্মকর্তা আসুক, বড় বিজনেসম্যান আসুক, সে এই 100টার মধ্যেই ম্যাক্সিমাম ঘুরে ঘুরে প্রশ্ন করে, এবং তার তো উত্তর সহজ না। পরীক্ষায় আসছেন, প্রশ্ন আগে আউট হয়ে গেছে, তাহলে সবাই প্লাস পাবে। তো এইটা আমার এরকম আরও অনেকগুলো বিষয়, আপনার ফিজিক্যাল অনেকগুলো বিষয় থাকতে হয়। যেমন আমি বেসিক জমির যে কাগজপত্র CS RS BS বেসিকটা আমি ওদেরকে শিখাই দিই, যেন কাস্টমার প্রশ্নগুলো উত্তর দিতে পারে। এরপরে ইঞ্জিনিয়ারিং টার্ম আছে, আর্কিটেকচারাল, সিভিল, এগুলো বেসিক আমি ওদেরকে শেখাই দিই। এটা আমি করি না, আমি আমার একাডেমিতে যারা মানে টিচার্স আছে তারা, আমাদের একজন আছে LGD কনসালটেন্ট, উনি শেখায়। তারপর দলিল লেখক আছে, ওনারা সেগমেন্ট করে ওনারাই শেখায় বেসিকটা, যার এক্সপার্টিস তারাই শেখায়। তো আমি সেলস সাইকোলজি শেখাই, তারা জমি কীভাবে যাচাই বাছাই করতে এটা শেখায়, ইঞ্জিনিয়ার শেখায় কীভাবে ডিজাইন করে এগুলা। তো প্রত্যেকটা বিষয়ে যখন তার বেসিকটা সে শিখে ফেলে এবং কাজ করতে করতে অ্যাডভান্স লেভেলে চলে যায়, তখন তার কাছে সেলস মুড়ির মতো, তখন সে মুড়ির মতো সেল করে। এটার জন্য ধরেন একজন মানুষকে আপনি সেলস এক্সপার্ট বানাবেন বা তৈরি করবেন, এর জন্য কতদিন সময় প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা ডিপেন্ড করে ম্যান টু ম্যান ডিপেন্ড করে। আপনি কি ম্যান টু ম্যান 1-to-1 শেখান? আমি 1-to-1 শেখাই, আমি গ্রুপে শেখাই, আমার একাডেমির মাধ্যমে শেখাই। মানে আমি এটার উদ্দেশ্য বলছি যে এক একজনের কেউ মানে বাই ডিফল্টে কিন্তু অনেক কিছু তার মানে ভিতরে অ্যাবজর্ব করে, ইনস্টল হয়ে যায়। এটা তার ফ্যামিলি বলতে পারেন, ধরুন তার বাবা ব্যবসায়ী ছিল, তা জেনেটিক্যালি সে কিন্তু অনেক বেশি আগায় থাকে। তো এইটা এইভাবে টাইম ফ্রেমে বাঁধা যায় না যে 3 মাস 6 মাস। বাট আপনার মডিউল কতদিন? আমার 6 মাস 1 বছর। একজন মানুষকে যদি আপনি 6 মাস 1 বছর ধরে সেলস শেখান, তাহলে আমার মনে হয় না যে তার খুব বেশি কিছু জানার বাকি থাকে এই সেগমেন্টটাতে। বাট পার্সপেক্টিভটা হচ্ছে, তো বললেন তো আপনার সেলসম্যানরা আপনার সাথে কাজ করতেছে বা আপনি তাদেরকে সেলস শেখাচ্ছেন, কেমন আর্নিং করে তারা? আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক অ্যাচিভার বা অনেক ভালো সেলস করছে এরকম অনেকে আছে। যেমন আমি যদি বলি অনেকেরই বলতেছি, আমি তো যেহেতু তাকে দিয়ে করাইছি বা সে করছে, এরকম 14-15 কোটি টাকা সেল দিচ্ছে, এরকম পিপুল আমার কাছে আছে। আপনার স্টুডেন্ট ছিল? আমার স্টুডেন্ট ছিল রিয়েল এস্টেটে 14-15 মাত্র কত 7 মাস। তো অনেক শর্ট টাইম অনেক ভালো সেলস করছে, হিউজ। আর আসলে হাই ভ্যালু প্রোডাক্ট তো সেলস করলে দেখা যায় যে কমিশনও থাকে অনেক বেশি এবং ইজি টু সেলস হয়ে যায়। এবং এটার একটা কাস্টমার ক্যাটাগরি আছে, এই ধরনের কাস্টমার আসলে প্যারা দেয় কম, হ্যাসেল দেয় কম, প্রশ্ন করে কম, এবং দেখা যায় যে ইজিলি সেলসটা ডাউনও করা যায়। হাই ভ্যালু সেল করা কিন্তু ইজি। হাই ভ্যালু সেলস করা মানে ধরেন যারা একটু মানে মিডল ক্লাস তাদের কাছে সেল করা সো টাফ। যারা একটু আপার লেভেলে এরা যদি সব কিছু ঠিক থাকে এরা পে করে দেয়, এটা নিয়ে তো হ্যাসেল করতে হয় না। আর আমি যে পরিমাণ ভ্যালু আমরা দেই, মানে সে কেন পারবে না? বাংলাদেশের রিয়েল এস্টেটে দেখেন একমাত্র ড্যাফোডিল ইউনিভার্সিটি, তারা কিন্তু BBMBA আছে, আর কোনো সেক্টরে কোনো একাডেমি কিন্তু ওইভাবে নাই যারা শিখবে। কিন্তু এই সবাই এটা করতো বা শেখাইতো, বাংলাদেশে একটা রেভলিউশন করতো রিয়েল এস্টেটে। এই সেক্টরটা পুরো ফাঁকা। কেন শেখায় না? দায়িত্ব নিতে চায় না হয়তো, বা কেউ দায়িত্ব নেয় না। যদি অনেকে নিচ্ছে, আমি যখন শুরু করছিলাম এরপর আমাকে দেখে অনেকে আলহামদুলিল্লাহ এখন অনেকে করতেছে। এখন আমি চাই আরও লোক আসুক, আরও মেন্টর তৈরি হোক রিয়েল এস্টেটে যারা ফাংশন করুক, কারণ এটা তো অনেক বড় একটা দিন গ্রোথ বিজনেস। একটা মাত্র বিজনেস যেটাকে বলা হয় রিয়েল, একটা মাত্র বিজনেস যেটাকে বলা হচ্ছে রিয়েল ইস্টেট, রিয়েল বিজনেস বলে এটা হয়। তো এই রিয়েল বিজনেস বাংলাদেশের প্রেক্ষাপটে আরও বেশি দরকার। আমি আপনাকে একটা রিসার্চ বলি, 2025 সালের একটা পত্রিকার নিউজ আমি কোট করে বলতেছি, বাংলাদেশে প্রতি বছর 1 লক্ষ ফ্ল্যাট দরকার, মাত্র
মাত্র 8,000 ফ্ল্যাট আমরা কাস্টমারকে দিতে পারি, আর 92,000 ফ্ল্যাট তাদের চাহিদা আছে কিন্তু আমরা দিতে পারতেছি দিতে না। পারতেছে না, ডিমান্ড আছে সাপ্লাই নেই। ডিমান্ড সাপ্লাই নাই, কারণ হিউজ এখানে গ্যাপ। আপনি দেখেন, আপনি নিজেই একটু চিন্তা করেন, আপনি ওষুধ কোম্পানিতে সেলস রিপ্রেজেন্টেটিভ আছে কিনা, অ্যাভেলেবেল আপনার বাসার আশেপাশে পাবেন। তারপরে এই যে প্রাণ, ইউনিলিভার, আরএফএল সবাই আছে, সবাই সেলসে আছে, কিন্তু রিয়েল এস্টেট সেলসে কয়জন আছে আপনি খুঁজে দেখেন তো। আপনি একটু মাইন্ড করে আপনার আশেপাশে কে আছে? পুরো সেক্টরটা ফাঁকা। তো এইরকম আমরা যদি যারা একটু দায়িত্ব নিতে পারি, দায়িত্ব নেই, এই সেক্টরটাও প্রতারণা দূর হবে। হ্যাঁ, মানুষ সচেতন হবে, এবং প্রচুর পরিমাণে এই টাইপের মানুষ এত বেকার বাংলাদেশে, অথচ কত একটা সুন্দর একটা সেল করলে প্রায় অনেক এক মাসের বেতন সমান হয়ে যায়। কেউ যদি একটা রিয়েল এস্টেট প্রোডাক্ট সেল করতে পারে, অন্য 3, 4, 6 মাসের বেতন কিন্তু হয়ে যায়, এই পরিমাণ আর্নিং হয়। এই পুরো সেক্টরটা ফাঁকা, কিন্তু আমরা অনেকে দায়িত্ব নিচ্ছি না। আলহামদুলিল্লাহ এখন নেওয়া শুরু করছি, এটা একটা বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। আচ্ছা, আস্তে আস্তে অনেক অ্যাড আমি আসলে রিসেন্টলি দেখা শুরু করতেছি, আপনারাও অ্যাড চালাচ্ছেন ওই জায়গা থেকে, এটা আসলেই আসতেছে। বাট এটা আসলে সত্যিকার অর্থে দরকার, কারণ একটা ইন্ডাস্ট্রি যদি সত্যিকার অর্থেভাবে গ্রো করানো যায় এবং একটা রেগুলেশন আসে, মানুষ যদি এডুকেটেড হয়, মানুষ যদি বুঝে আসলে কেন তার ইনভেস্ট করা দরকার, কিভাবে ইনভেস্ট করা দরকার। কারণ অনেক মানুষ আছে যে আসলে ওই রিয়েল এস্টেটে ইনভেস্ট করার মাধ্যমে, যেমন অনেকের সাথে কথাবার্তা হয়তো যে লসের শিকার হয়েছে, টাকা বুঝা পায় নাই, প্রোডাক্ট বুঝা পায় নাই, জমি বুঝা পায় নাই, বিভিন্ন ভাই শেষ নাই আসলে বলতে গেলে। যেখানে যে মানে নর্মালি আমি প্রতারণা আজকে আমি এই ধরনের কথাবার্তা বলি না, কিন্তু রিয়েল এস্টেট হচ্ছে এমন একটা জায়গা, এবং এই কারণে আপনাকে আবার ইনভাইট করা যে আসলে মানুষের বোঝা উচিত যে কী করা উচিত আর কী করা উচিত না। কারণ যেমন বোঝা উচিত আমি কী কী করবো, তেমন বোঝা উচিত আমি আসলে কী কী করবো না। ওটা যদি আমি বুঝতে পারি, আমি আসলে অনেক স্ক্যাম থেকে দূরে থাকতে পারবো। কারণ কি, আপনি একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে আপনার বিজনেস মডিউলের বা আপনার বিজনেস সিস্টেমের, যে এটা ঠিক, যে বিজনেস সেলস করতে পারে ওই বিজনেস আসলে সফল হয় টুডে অর টুমরো, যেটা আপনি খুব দারুণভাবে এখানে অ্যাড করছেন। যে আপনার খুব সুন্দরভাবে আপনি একটা নিজেই সেলস শিখছেন, দেন আপনি একটা টিম বিল্ড করেছেন, একটা হচ্ছে কোম্পানি দিয়েছেন, ওই কোম্পানির প্রোডাক্ট আপনার আবার টিমই সেলস করতেছে। আসলে পুরোটা জায়গাতে আপনার তত্ত্বাবধানে আছে এবং আপনার মনিটরিংয়ে আছে। তা আপনি যদি সলিড থাকেন, ভালো থাকেন, তো এখানে আশা করি ইনভেস্টর বা কাস্টমার আসলে কোনো স্ক্যামের বা কোনো কিছু শিকার হবে না। আচ্ছা, একটা বিষয়ের পার্সপেক্টিভে যদি আমরা লোকেশন বা ওভারঅল সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করতেছি, যদি আমি আসলে অডিয়েন্সকে একটু রিলেট করানোর জন্য বলি, এটা যাতে ঢাকার ভিতরে, বাট চাইলে তো যে কেউ যে কোনো জায়গাতেই করতে পারে। তো আপনি আমাকে এই দুটো জিনিস একটু বলেন যে বর্তমানে যদি আপনারা এই ব্যাপারে রিসার্চ করেন, ঢাকার কোথায় কোথায় জমি কিনলে বা কোথায় কোথায় অ্যাপার্টমেন্ট কিনলে বা টাকা বিনিয়োগ করলে লাভ বেশি হইতে পারে। আর যদি আমি এই জায়গাগুলোতে না কিনতে পারি, আমি ধরেন আমার অজপাড়াগা একটা জায়গায় কিনবো, সেক্ষেত্রে আমি কি কি দেখে আসলে জায়গাটা কিনবো? আচ্ছা, এখানে দুটো বিষয়, যদি দুটা সেগমেন্ট, একটা হলো যে ঢাকার ভিতরে, আর হলো ঢাকার ইমিডিয়েট পাশে বাইরে। বাইরে। আমি আপনাকে সাজেস্ট করব, যদি আপনি ইনভেস্ট করতে চান, অর্থাৎ জমিতে ইনভেস্ট করতে চান, তাহলে আপনি ইমিডিয়েট ঢাকার বাইরে ইনভেস্ট করবেন। অ্যাজ লাইক আমি আপনাকে বলতে পারি যে এই উত্তর কাউন্দিয়া, বনগাঁও, এদিকে মিরপুরের বেরিবাদ ওই পাশে আপনি করতে পারেন। ঢাকা মাওয়া হাইওয়ের পাশে খুব জমজমাট এখন সবাই যাচ্ছে, ওই দিকে করতে পারেন। তারপরে এদিকে বসিলা পার হয়ে কেরানীগঞ্জের দিকে একটু ভিতরের দিকেও আপনি কী করতে পারেন, ল্যান্ড কিনে এখন রাখতে পারেন। আপনার 5 to 10 ইয়ার্সে আপনি হিউজ রিটার্ন পাবেন, প্রায় 10 টাইমস গ্রো হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 10 আমার times? 10 টাইমস, ইয়েস, আমি আবার বলতেছি 10 টাইমস, কোনো ক্ষেত্রে আরও বেশি আপনি গ্রো করতে পারবেন। আর যদি কোনো অ্যাপার্টমেন্ট আপনি কিনতে চান, তাহলে আপনাকে দেখতে হবে সুবিধা। হ্যাঁ, সাধারণত আমরা এখানে একটা ভুল করে ফেলি। আপনি অ্যাপার্টমেন্ট কিনছেন, আপনি অফিস করেন হলো কোথায়, শনি রাখরা, আপনি অ্যাপার্টমেন্ট কিনছেন পূর্বাচলে, তাহলে হলো না। আপনি যেখানে থাকেন, আপনার অফিস যেখানে, আপনার বাচ্চার স্কুল যেখানে, ওই আশেপাশে আপনি বা আমার যেখানে হচ্ছে আগামী 10-15 বছর থাকার প্ল্যান, ওইখানে আপনি অ্যাপার্টমেন্ট কিনবেন, যদি আপনার বাজেট থাকে। আর যদি বাজেট না থাকে, তাহলে ইমিডিয়েট পাশে সবচেয়ে ভালো হবে আমার কাছে, আমি যদি বলি, সেটা হলো আপনার এই আশুলিয়ার ওইদিকে আপনি ইনভেস্ট করতে পারেন, আর বসিলা ব্রিজ পার হয়ে এদিকে আপনি ইনভেস্ট করতে পারেন। এদিকে চমৎকার অ্যাপার্টমেন্ট হচ্ছে, এবং বিশেষ করে মোহাম্মদপুর এদিকে MRT2 মেট্রো রেল হচ্ছে এখানে। তারপরে এখন সাভারের ওইদিকে করতে পারেন, সাভার এখন সিটি কর্পোরেশন। তারপরে এই আপনার বসিলা পরে কেরানীগঞ্জ, যেটা মডেল কেরানীগঞ্জ, ওইটাও সিটি, ঢাকা দক্ষিণের আন্ডারে পুরা কেরানীগঞ্জটা। তো এই দিকে এখন গ্রো হবে, প্রচুর গ্রো হবে। এদিকে আপনি অ্যাপার্টমেন্ট কিনে, কারণ একটা অ্যাপার্টমেন্ট আজকে যে ল্যান্ডশেয়ার ভিত্তিতে বলতেছি, আজকে কিনতেছেন মানে আজকে কিন্তু থাকবেন না, 3 থেকে 4 বছর তো এটা বানাইতে লাগবে।
এই 3 থেকে 4 বছরের মধ্যে ওইদিকে কী হয়ে যাবে, গ্রো হয়ে যাবে, পরিবেশ ওইভাবে হয়ে যাবে, স্কুল কলেজ মাদ্রাসা তারপরে আপনার হাসপাতাল সবগুলো ওখানে হয়ে যাবে, মেট্রো সুবিধা চলে আসবে। তো এই দিকে যদি এখন যারা একটু বুদ্ধিমান তারা এদিকে ইনভেস্ট করলে হিউজ রিটার্ন পাবে। আমি আমার অনেক কিছু আসলে তো একটা বিষয় আমাকে একটু শর্টে ক্লিয়ার করেন। আমার কাছে 50 লাখ টাকা আছে, আমি কোথায় ইনভেস্ট করব? ল্যান্ড শেয়ার, জমি নাকি ফ্ল্যাট অ্যাজ এ ইনভেস্টমেন্ট সেন্সে? যদি আপনার কাছে 50 লাখ টাকা থাকে, সবচেয়ে প্রফিটেবল ইনভেস্টমেন্ট কোনটা হবে? যদি আপনি 50 লাখ টাকা থাকে এবং আপনি 10 বছর পর টাকাটা রিটার্ন চান, তাহলে আপনি ল্যান্ড ইনভেস্ট করেন একটু দূরে গিয়ে। আর যদি 5 বছর পরে যাই, তাহলে ল্যান্ড শেয়ার ইনভেস্ট করেন। আর 2 বছর পরে? তাহলে রেডিমেড ফ্ল্যাট কিনেন। ওকে, দ্যাটস গ্রেট। বাট ব্যাপার হচ্ছে আমি যদি ঢাকার বাইরে কিনি, আপনি তো ঢাকার কিছু লোকেশন বলে দিলেন, যদি ঢাকার বাইরে কিনি তাহলে কি কি উপর ভিত্তি করে আমি? আচ্ছা, গ্রামের ক্ষেত্রে যদি কেনেন একটা অবশ্যই গ্রাম, একটা হতে পারে একটা শহরের এলাকা, হ্যাঁ, হতে বা পারে। একটা মহল্লা। তাহলে আপনি সবসময় দেখবেন যে রাস্তা আছে কিনা, মানে রাস্তার পাশে কিনলে জমির দাম বাড়ে। আপনি অনেক এমন জায়গায় কিনে যে সে নিজে যেতে পারে না, অন্যের জমি দিয়ে যাইতে হয়, তাহলে তো আপনার ওইটা গ্রো হবে না, বা আপনার জন্য ওইটা মানে কি বলবো যে এটা খুবই ভুল ইনভেস্টমেন্ট হবে। সঠিক ইনভেস্টমেন্ট হলো সবসময় দেখবেন রোডের সাথে হোক, ভিতরে রোড আছে কিনা, রাস্তা যেখানে আছে ডেভেলপমেন্ট সেখানে আসবেই, রাস্তা যেখানে আছে বিদ্যুৎ সেখানে যাবেই, রাস্তা যেখানে আছে সেখানে টুডে টুমোরো অট্টালিকা নির্মাণ হবেই। সো সবসময় গ্রামের দিকে যদি কেউ ইনভেস্ট করতে চায় মাস্ট রাস্তা থাকতে হবে। তা এই যে আপনি বিজনেসে আসলেন, প্রত্যেকটা বিজনেসে আসার পর আসলে একটা মার্কেট গ্যাপ বা একটা মার্কেট ডিমান্ড দেখে আসা হয়। আমি যদি শুধু আপনার বিজনেস না, আমি ওভারঅল রিয়েল এস্টেট, এই যে ল্যান্ড শেয়ার, তারপর স্টুডিও অ্যাপার্টমেন্ট, তারপর বললেন অ্যাপার্টমেন্টটাও যদি কেউ কিনতে চান, ওভারঅল পুরো ইন্ডাস্ট্রিতে আগামী 10 বছর আপনি কেমন দেখতেছেন? এটা বাংলা রিয়েল এস্টেট বিজনেস সারা ওয়ার্ল্ডে টপ 2 নম্বর র্যাঙ্কিংয়ের রিয়েল এস্টেট বিজনেস। এক নম্বরে আছে আমার আইটি, 2 নম্বরে রিয়েল এস্টেট, 1 নম্বরে আইটি অ্যান্ড টেকনোলজি, 2 নম্বরে রিয়েল এস্টেট। আর যে পরিমাণ মানুষ, বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, যে পরিমাণ মানুষ ঢাকামুখী হচ্ছে, যে পরিমাণ মানুষ ঢাকায় বসবাস করতেছে স্টিল নাও, আগামী 10 বছরে মানে প্রচুর সম্ভাবনা আছে, হিউজ ডেভেলপমেন্ট হবে। শুধু আমার কথা না, আপনি একটু পত্রিকা অ্যানালাইসিস করেন, বিভিন্ন ম্যাগাজিন অ্যানালাইসিস করেন, দেখবেন হিউজ এইখানে মানে স্কোপ আছে আপনার রিয়েল এস্টেটে কাজ করার, এবং ব্যাপক ম্যাসিভ একটা গ্রো হবে এই সেক্টরটা। আমি বলি সবচেয়ে বেশি এই দিকে কিন্তু গ্রো হবে, এবং গভর্নমেন্টও বিভিন্ন প্রণোদনা বলেন, বিভিন্ন ফোকাস কিন্তু এদিকে দিচ্ছে অনেকগুলাই। যে আপনার ড্যাব বলেন, ড্যাবের আন্ডারে সব কিছু নিয়ে আসলো, রাজুক একটা পুরা ঢাকা শহর প্রায় ম্যাক্সিমাম জায়গায় রাজুক তার ভিতরে নিয়ে আসছে, কেন? ডেভেলপমেন্ট করবে তাই। তো হিউজ এখানে ম্যাসিভ একটা ডেভেলপ হবে, এবং এইটা আমি ক্যারিয়ার হিসেবে যদি কেউ নেয়, এটা একদম দারুণ একটা ক্যারিয়ার হবে। কারণ রিয়েল এস্টেটে আমি ঢুকে দেখছি, আপনি অ্যাটলিস্ট যে ব্যবসা করে সে সেগুলার মালিক হয়, এটা নিয়ম। আপনি যদি রিয়েল এস্টেট করেন, আমি ড্যাম শিওর, আপনি নিশ্চিত থাকেন আপনার একটা ফ্ল্যাট হবে, 5-10 কাঠা জমি হবে। তো মানুষের কী দরকার? জমি, একটা সুন্দর বাড়ি, সুন্দর একটা নারী, আর সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা গাড়ি, আর ভবিষ্যৎ প্রজন্ম রেখে যাওয়ার মতো ভবিষ্যৎ প্রজন্ম যে আপনার অ্যাসেট, আপনার সন্তান। এই তো সেক্ষেত্রে আপনি ক্যারিয়ার হিসেবে রিয়েল এস্টেট দারুণ কাজ করবে, কারণ এই সেক্টরটা গ্রো হবে, তখন গ্রোয়িংয়ের পথে। বাংলাদেশে এখন কিন্তু এখনও বললাম যে 92,000 দরকার, এখনও দরকার। 1 লাখের মধ্যে 8 লাখ ফ্ল্যাট আমরা হ্যান্ড ওভার করতে পারছি, তো আরও তো আছে। তো প্রচুর পরিমাণে মানুষও আসতেছে, সরকারও সুযোগ দিচ্ছে, এই সেক্টরটা গ্রো হবে। বিশাল একটা গ্যাপ আসলে। আমারও চিন্তা ভাবনা এবং আমি খুব দৃঢ় প্রতীক এই জায়গাটার মধ্যে, যে সেটা হচ্ছে খুব রিসেন্ট আমি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট বা এই বিজনেসটা যে হয়তো বা আমারও কার্যক্রম করার সুযোগ হবে। ওকে, ওয়েলকাম আপনাকে। আপনাদের মধ্যে মানুষ আসার দরকার, ভালো ভালো মানুষের এই সেক্টরে আসার দরকার, তাহলে এই সেক্টরটা দ্রুত গ্রো হবে। অবশ্যই সেই ব্যাপারে দেখা যাবে যে আপনার সাথে আমাদের একটা সম্পর্ক হবে, এবং ওভারঅল এবং আপনাকে তো আসলে আমি অনেক দিন যাবতই চিনি, এবং আপনি ভালো করতেছেন দেখি আসলে আপনাকে নিয়ে আজকে আমাদের পডকাস্টে আলোচনা করা। ওই অ্যাঙ্গেলে মনে হয়েছে যে না, এই জায়গাটাতে আমাদেরও, কারণ অনেকেই করতেছে এবং আরও আসা উচিত যারা এই জায়গাটাতে বুঝে শুনে। তবে হ্যাঁ, যারাই আসুক, আমি কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে এতগুলো প্রশ্ন করতে পারতেছি কারণ আমি নিজেও গবেষণা করতেছি অনেকদিন যাবত। সো যেহেতু যেই আসুক সে যাতে বুঝে শুনে পড়াশোনা করে আসে। আমি 5টা পয়েন্ট লিখে রাখছি, এবং এটা দিয়ে আমরা আজকে পডকাস্ট শেষের দিকে শেষ করব। আমি আপনাকে 5টা কথা বলবো, আপনি জাস্ট এটা কি সত্য না মিথ্যা, ইয়েস অর নো বা রাইট অর রং এ অ্যান্সার দিবেন। জমি কখনো লস দেয় না। ইয়েস। সব ডকুমেন্ট ক্লিন মানেই সেফ। নো। রিয়েল এস্টেট সবার জন্যই। ইয়েস। দেরিতে কিনলে বেশি লাভ। নো। পরিচিত হলেই সেফ। নো।
সো আমরা আর বিবরণ নিয়ে গেলাম না, বিবরণ যারা এই পডকাস্ট দেখছে তারা হয়তো এখান থেকে পেয়ে যাবে, বা আরও বিবরণ নিতে চাইলে হয়তো বা আপনার সাথে যোগাযোগ করবে, আপনি তখন এগুলো বুঝাই দিয়েন। সো যাই হোক, শামীম ভাই আপনি আজকে এই পডকাস্টে আসছেন, আপনার সাথে কথাবার্তা বলে অনেক ভালো লাগছে। আমাদের আজকের বেসিক্যালি আমার এই পডকাস্টের মূল মোটিভ ছিল আমি চারিদিকে যে পরিমাণে প্রতারণা দেখতে পারি, মানুষ যাতে অল্প হলেও একটা সলিড জায়গা পায়, অল্প হলেও ইনফরমেশন পায়, অল্প হলেও যাতে একটা আস্থা পায় যে না আমার এভাবে করা উচিত, এখানে করা উচিত। আমি মনে করি আমাদের এই পডকাস্ট থেকে আপনারা যারা আজকে দেখতেছেন, যদি একজন মানুষও এই পডকাস্ট থেকে উপকৃত হন এবং আপনার সারা জীবনের সম্বল ইনভেস্টমেন্ট সেফ মনে হয় বা সেফ হয়ে যায়, তারা আমি মনে করবো এটা আমার এই পডকাস্টের জন্য একটা অ্যাচিভমেন্ট, যে না আমরা আপনার হয়তো বা সারা জীবনের সম্বলকে সেভ করতে পারছি। সো যারা এই পর্যন্ত পডকাস্টে আসলেন, আপনাদের সাথে অবশ্যই আমার দেখা হবে নেক্সট কোনো একটা বিস্টকের এপিসোডে, যেখানে আমরা আপনাদেরকে কীভাবে আরও কোনো একটা নতুন টেকনোলজি, নতুন একটা সিস্টেম বা নতুন একটা বিজনেস সম্পর্কে আইডিয়া দিতে পারি, বা আপনাদের যদি কোনো রিকমেন্ডেশন থাকে যে আপনি ওনার সাথে একটা পডকাস্ট করলে হয়তো বা ওনার কাছ থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, সো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের কন্টেন্টের মাধ্যমে, আমাদের পডকাস্টের মাধ্যমে আপনার লাইফে কোনো না কোনো একটা ভ্যালু অ্যাড করতে, কোনো না কোনো একটা ইম্প্যাক্ট অ্যাড করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পডকাস্টে। আল্লাহ হাফিজ।